জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ আয়শা ইসলাম। ওকে, আমাদের রেকর্ড চালু হয়ে গেছে, তো চলেন আমরা আমাদের যে আজকের টপিক অফ ডিসকাশন দ্য ওয়েস্টল্যান্ড, এটা নেক্সট পার্ট দ্য ফায়ার সারমন, এটা শুরু করি। হ্যাঁ, তো দেখেন আমাদের এই পার্ট দ্য ফায়ার সারমন, শুরুতেই প্রশ্ন আসে এই পার্টের নাম এটা হইল কেন, বা এই নামের উৎসটা কি, বা এটা দ্বারা আসলে ইলিয়ট কি বুঝাইছে। তো দ্য ফায়ার সারমন এ নামের অর্থ কি? এ নামের অর্থ হচ্ছে অগ্নি উপদেশ, আগুনের উপদেশ, বা অগ্নি উপদেশ। এখন এই নামের আসলে উৎসটা কি, বা এটা কেন এই নামকরণটা করা হইল। তো টিএস ইলিয়টের এই যে 3 নাম্বার যে খণ্ড, এখানে এটাই মানে সবচাইতে দীর্ঘ খণ্ড বলা যায়, কারণ এটাতে মোটামুটি 139টা মতো লাইন আছে। তো এই নামের যে উৎসটা, এটা সরাসরি হচ্ছেন গৌতম বুদ্ধ। হ্যাঁ, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের যিনি মানে প্রচারক আর কি। তো এই যে বুদ্ধ, তিনি বুদ্ধত্ব লাভ করার পরে, হ্যাঁ, তিনি গয়াতে যে ব্রহ্মজনী, সম্ভবত ওই পাহাড়ের নাম, তো ব্রহ্মজনী ওই পাহাড়ে বসে তিনি তার সন্ন্যাসীদের সামনে একটি মানে বিখ্যাত উপদেশ বাণী দিয়েছিলেন। হ্যাঁ, যা হচ্ছে আপনার ওই বৌদ্ধ ধর্মে এটাকে বলা হয় হচ্ছে এ মুহূর্তে মনে পড়তেছে না, মানে ও হ্যাঁ মনে পড়ছে, যে আদিত্য পারিয়া ইয়া, হ্যাঁ এমন, হ্যাঁ, সুত্তা, যার ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় দ্য ফায়ার সারমন। হ্যাঁ, অর্থাৎ গৌতম বুদ্ধ তার শিষ্যদের সামনে বসে থেকে একটা হচ্ছে আপনি ইয়ে করছিল, ওই উপদেশ বাণী দিয়েছিল, যেটাকে ওই সংস্কৃতে আদিত্য পারিয়া ইয়া এরকম, যে সুত্তা এরকম নাম, যেটার ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় দ্য ফায়ার সারমন। হ্যাঁ, তো এইখান থেকেই মূলত এই টিএস ইলিয়ট এই নামটা নিয়েছে। হ্যাঁ, এই যে বুদ্ধের যে যে উপদেশমূলক যে কথাগুলো ছিল, সেগুলো এই যে এই পৃথিবীতে মানুষের আসলে সমস্ত যে ইন্দ্রিয়গত, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, মন, এগুলো এগুলো আসলে তিনি বলতেছেন ওই মানে তার বক্তব্যে, যে এগুলো আসলে মানুষে এগুলো জ্বলতেছে। হ্যাঁ, মানুষ এগুলো জ্বলতেছে। হুম, আর এই যে আগুনটা, হ্যাঁ, এই আগুনটা হচ্ছে একদম অন্ধ করে দিয়েছে, মানে অন্ধত্বের আগুন এটা। এটা এই আগুনটা হচ্ছে ক্ষোভের, এই আগুনটা হচ্ছে কামনার। এই সম্পূর্ণ যে প্যারা, এই দ্য ফায়ার সারমন, এখানে আমরা পারভেশন অফ সেক্স, অর্থাৎ মানে সেক্সুয়াল যে খারাপ দিকটা, এটা আমরা পাবো। যে আসলে এই যে কামনার যে আগুনটা, টেম্পটেশন, প্রলুব্ধকরণ, বা এটাতে প্রলুব্ধ হওয়ার পরে এই যে খারাপ দিকটা, পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়া, বা এটাতে এনগেজড হওয়ার পরে এই যে পৃথিবীটা একটা ওয়েস্টল্যান্ডে যে পরিণত হইলো, এই সম্পর্কে আমরা এটার মেসেজ পাবো। তো গৌতম বুদ্ধ তার আপনার হচ্ছে যে ইয়েদেরকে এই মেসেজটাই দিচ্ছেন। পাশাপাশি এখানে আরেকটা বিষয় পাবো, খ্রিস্ট ধর্মে সেন্ট অগাস্টিনের, হ্যাঁ, একটা বিখ্যাত গ্রন্থ আপনার হচ্ছে যে কনফেশন, যেটার নাম, তো এর বাণীকেও তিনি এটার সাথে মিলিয়ে দিয়েছেন। তো সেন্ট অগাস্টিনও তার কনফেশন ওই বইটা লিখেছিলেন, যে তিনি যখন এই যে কার্থেস শহরে এসেছিলেন আর কি। হ্যাঁ, তো ওই যে ক্রিস্টোফার মার্লো কিন্তু একটা ইয়ে লিখছেন, হ্যাঁ, ডিডো দ্য কুইন অফ কার্থেস, তার ওইটা একটা ড্রামাও আছে কিন্তু। তো যাই হোক, সেই কার্থেস শহরের কথা বলতেছে। তো তিনি যখন এই কার্থেস শহরে এসেছিলেন, তখন চারিদিকের মানুষ কেবল মানে অপবিত্র একটা কামনা, একটা আগুনে জ্বলতেছিল, অপবিত্র কামনার আগুনে জ্বলতেছিল তারা সবাই। হ্যাঁ, এই আগুনটা কি? হ্যাঁ, এটা হচ্ছে লালসা, মানে সেক্সুয়াল একটা ইচ্ছা। এখানে কোনো আবেগ নাই, অনুভূতি নাই, জাস্ট পূরণ করা। হ্যাঁ, তো এই লালসা সবার মধ্যে ছিল, আর এটা মানুষের ভেতর থেকে আধ্যাত্মিকতাটাকে কেড়ে নিয়েছিল। হ্যাঁ, তো কবি এখানে মূলত দেখিয়েছেন যে আধুনিক যে প্রেমটা, বা শারীরিক যে সম্পর্ক, এটা কেবল জাস্ট যান্ত্রিক, ম্যাটেরিয়ালিস্টিক, মানে লাগবে তাই হয়ে যাচ্ছে এমন। হ্যাঁ, ইভেন কারো যে মন নাই, এখানে আমরা একটা টাইপিস্ট একটা মেয়ে পাবো, তার ইচ্ছা নাই, কিন্তু ওই তার যে আপনার হচ্ছে যে একটা সহকারী, সম্ভবত ক্লার্ক, সে এসে ইচ্ছা মতো ওই ইয়েকে, সেক্সুয়াল প্লিজারটা পূরণ করে চলে যায়। মানে এখানে কোনো আবেগ নাই, অনুভূতি নাই, মানে কোনো ইয়েও নাই, রিয়াকশনও নাই, কারণ সে একটু ক্লান্ত ফিজিক্যালি, যার কারণে কোনো রিয়াকশনও নাই। তো এই যে একটা অবস্থা, এই জিনিসটা দেখানো হয়েছে, যে এই তাহলে তাহলে আমরা কি পাচ্ছি, এটা উৎস কোথায়? গৌতম বুদ্ধের ওই উপদেশ থেকে। হ্যাঁ, আবার সেন্ট অগাস্টিনের কথা থেকে। আর এটা তিনি কেন ব্যবহার করছেন টিএস ইলিয়ট? মডার্ন যুগে যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপে যে স্পিরিচুয়ালিটি নাই, মানুষের ভেতরে সম্পর্ক, যে গভীর যে সংযোগ, বা এই যে সেক্সুয়াল রিলেশন করার সময় তাদের ভেতরের ইন্টারনাল যে কানেকশন, সেই জিনিসটা নাই, জাস্ট এটা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মানে
এই রিলেশনটাও একটা ওই লেভেলে চলে গেছে, এমন একটা অবস্থা এই জিনিসটা দেখানো হচ্ছে। তো এই এই জিনিসটাই প্রতিফলিত করতে বা দেখাইতে আপনার হচ্ছে যে টিএস ইলিয়ট এই টাইটেলটা নিয়েছে। কোন টাইটেল? দ্য ফায়ার সারমন। তো এই হচ্ছে বিষয়, এই নামের উৎস। কারণ এই নামের উৎস যদি আমরা না জানি, তখন মানে বিষয়গুলো, আমাদের কনসেপশনগুলো কি হবে না, ক্লিয়ার হবে না কোনোভাবেই। হ্যাঁ, তো ঠিক আছে, এখন আমরা লাইন বাই লাইন পড়বো। তার আগে বলেন যে এটুকু তো ক্লিয়ার হয়েছে নাকি, মানে নামের অর্থ বা দেখা যাচ্ছে এই নামটা কোথা থেকে আসলো, এর উৎস সংক্রান্ত ক্লিয়ার হয়েছে এটুকু? তাহলে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিসে চলে যাব। আয়েশা ইসলাম, স্যার ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ওকে। আর এর আগে আমাদের মোটামুটি আরো 2টা ক্লাস হয়েছে। হ্যাঁ, তো আজকে হয়তো অনেকেই নতুন জয়েন করতে পারেন, আগের ওই 2টা ক্লাস দেখে আসবেন, তাছাড়া অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে। মানে কনসেপশন ক্লিয়ার হবে না। তো কনসেপশন ক্লিয়ার করতে আগের 2টা ক্লাস আমি বলবো অবশ্যই আগে করে আসবেন, তাছাড়া আসলে এটা সম্ভব না। আর এটা আমি আসলে লাইন বাই লাইন কেন পড়াচ্ছি, কারণ এর মধ্যে অনেক অ্যালুশন আছে, অনেক স্টোরি আছে, এটার ব্যাখ্যাটা অনেক জটিল, কোনো টিচারও আসলে পড়াইতে চায় না। তবুও আমি, যেহেতু আপনাদের হাতে সময় আছে বা যার কারণে আমি এভাবে পড়াচ্ছি, তাছাড়া ম্যাক্সিমাম সবাই দেখবেন সামারি পড়াই দিয়ে চলে যায়। তো ঠিক আছে, আমরা এখন এটা লাইন বাই লাইন পড়বো। হ্যাঁ, তো এই যে ফায়ার সারমন, এটার যে টেলার, যে কথক, তিনি হচ্ছেন টেরেসিয়াস, ব্লাইন্ড প্রফেট। হ্যাঁ, তো টেরেসিয়াস সেটা মূলত বলেন। তাহলে এই টেরেসিয়াস আসলে এটার কথক কেন, এখন প্রশ্ন থাকে এটা। তিনি মানে এখানে মূলত 3টা কথক আছে, 3টা। একটা হচ্ছে টেরেসিয়াস, তারপরে হচ্ছে টেমসের 3 কন্যা, আর আরেকটা হচ্ছে শেষে গিয়ে বুদ্ধা এবং সেন্ট অগাস্টিন। তো এখন প্রশ্ন হচ্ছে, তবে এটার মোস্ট অফ দ্য স্টোরি মোটামুটি 85-86 লাইন টেরেসিয়াসই বলে এই পার্টের। তাহলে টেরেসিয়াস এখানকার মুখ্য কথক কেন? আসলে টেরেসিয়াসের তাহলে স্টোরি আমাদের জানা লাগবে এখন। তাহলে আমাদের কোথায় যাইতে হবে? আবার সেই গ্রিক মিথোলজিতে। তো আমরা সবাই জানি যে টেরেসিয়াস ইডিপাসের যে মাদার ফিক্সেশন, মায়ের সাথে যে ওর যে ইয়েটা হয়েছিল, ওটার সাক্ষী বা ওটা সে বলে ব্লাইন্ড প্রফেট ডেলফি অরাকলে। তবে টেরেসিয়াসের এই যে অরাকল বা ডেলফির যে পাওয়ারটা যে পাইলো, অরাকলের পাওয়ারটা, এটা কিন্তু জানতে হলে, এটা কিভাবে পাইলো এটা জানতে গেলে আমাদের আরেকটু আগে যাওয়া লাগবে। তো টেরেসিয়াস শুরুতে একটা যুবক ছিল, মানে যুবক ছেলে ছিল। তো একদিন সে যখন কোথাও যাচ্ছিল, যাই হোক, তো পথে মধ্যে দেখে যে 2টা সাপ মিলন করতেছে। তো সে কি করে, ওই নারী সাপটাকে মেরে ফেলে। হ্যাঁ, তো মেরে ফেলার ফলে ওই কি হয় যে দেবতারা একটু অসন্তুষ্ট হয়। তো সে তাকে সাপে, মানে সরি সাপে বলছি, তাকে মহিলাতে কনভার্ট করে দেয়, মানে পুরুষ থেকে তাকে মহিলা বানায় দেয়। এখন সে যাক মহিলা হয়ে যায় এবং ওয়ার্ল্ড ফেমাস হোর, মানে যাকে বলে প্রস্টিটিউট, সে এটা হয়ে যায়। হ্যাঁ, তো এতে করে সে মোটামুটি কয় বছর, প্রায় 7 বছর ছিল এই প্রস্টিটিউট লাইফ লিড করছে, বা ছেলেদের সাথে সঙ্গম করছে আর কি। তো যাই হোক, এভাবে সে ছিল। এর পরবর্তীতে 7 বছর পরে সে একই সিন দেখে যে 2টা সাপ আবার মিলিত হচ্ছে, কিন্তু এইবার সে আর কিছু করে না। তো এই যে করুণা যে করছে, এই কারণে সে আবারও পুরুষে রূপান্তরিত হয়। অর্থাৎ টেরেসিয়াস এমন একজন ব্যক্তি, সে একাধারে পুরুষ এবং মহিলা ছিল। হ্যাঁ, তো একদিন 2টা দেবতা, লিডিং 2জন দেবতা, জিউস, অলিম্পিয়ান যে হেড, দেবতাদের হেড তিনি জিউস, এবং হচ্ছে তার স্ত্রী হেরা, এই 2জন বাজি লাগে যে সেক্সুয়াল রিলেশনশিপে কে বেশি মজা পায়। জিউস বলে মেয়েরা পায়, আর ইয়ে বলে হেরা বলে যে না, ছেলেরা বেশি আনন্দ পায়। তো কাকে দেখা যায়, এটা আসলে কে বলবে, কোনো দেবতারাও তো সাহস নেই এটা, মানে এরা হচ্ছে 2জন হচ্ছে হেড, কারো তো সাহস নেই বা বলবে না, বা তারাও জানে না, বা এরকম এমন একজন লাগবে যে কিনা একাধারে পুরুষ এবং মহিলা উভয় ছিল। তাহলে কে ছিল? এই টেরেসিয়াস ছিল। পরে টেরেসিয়াসকে খবর দেওয়া হলো যে দেবতাদের ডাক পড়ছে। তো টেরেসিয়াসের কাছে গেল তারা 2জন, গিয়ে বললো যে বলো কি অবস্থা। তো টেরেসিয়াস সাদা মনে কাদা নাই, সে সরাসরি বলে দিল যে আসলে সেক্সুয়াল রিলেশনশিপে 10 ভাগের 1 ভাগ করলে মানে মেয়েরা তৃপ্তি পায় হচ্ছে 9 ভাগ, পুরুষ ছেলেরা পায় হচ্ছে 1 ভাগ। কারণ সে তো উভয় ছিল, এবং এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু বাস্তব। আসলে এটা যাই হোক, এটা বলার পরে কি হয়, আপনার হচ্ছে যে হেরা রেগে যায়, কারণ তার কথার এগেনস্টে তো চলে গেছে। সে ওই জন্য
ওই ওকে কার্স দেয় এবং তার চোখ অন্ধ হয়ে যায়। আপনার হচ্ছে যে টেরেসিয়াসের। এখন জিউসের তো লজিকে আসছে, তখন জিউসের তো কিছু একটা দেওয়া লাগবে। কারণ বলে যে ঠিক আছে, তুমি যেহেতু তোমাকে অন্ধই করে দিছে আমার স্ত্রী, তাতে সমস্যা নাই। তুমি হয়তো পার্থিব চোখ দিয়ে তুমি দেখতে পাবে না, তোমার তোমার অন্তর্দৃষ্টি আমি খুলে দিলাম, তুমি প্রফেট হিসেবে ভূত ভবিষ্যৎ সবকিছু দেখতে পাবা, মানুষের গোপন অনেক কিছু জানতে পারবে। যার কারণে সে আপনার হচ্ছে এই ব্লাইন্ড প্রফেট হিসেবে পরিচিতি পায় টেইরেসিয়াস তারপর থেকে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে টেইরেসিয়াসকে এখানে আনলো কেন? তো আর এই সব মানে শুরুর দিকে মোটামুটি ম্যাক্সিমাম লাইন সে কেন বলতেছে, এর কারণ হচ্ছে যে টেরিসাস একই সাথে আপনার হচ্ছে জাতির উত্থান ও পতন দেখছে, মানে বিশেষ করে ইডিপাসের উত্থান এবং পতনও দেখছে, তার উত্থানের সাক্ষী পতনেরও সাক্ষী। এবং ইডিপাস যে পাপটা করছিল সে একই পাপি হচ্ছে বর্তমান জেনারেশন। ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্ক নাই, কোনো প্যাশন নাই, তারা সেক্সুয়াল রিলেশন মিট আপ করা লাগবে, করে ফেলতেছে, শেষ। কিন্তু এখানে যে ইমোশন, একটা যে ফিলিংস, ইন্টারনাল যে কানেকশন, এগুলো কোনো কিছু নাই। টেরিসেস এগুলো কিন্তু বারবার অবজেকশন তুলতেছে যে এরকম এরকম অবস্থা, আমি এগুলো সবই দেখতেছি। তো চলেন আমরা এখন কবিতাটা শুরু করি। হ্যাঁ, তো কি বলতেছে, দ্য রিভার টেন্ট ইজ ব্রোকেন, যে নদীর যে তাবু এটা ভেঙে গেছে, দ্য লাস্ট ফিঙ্গার্স অফ লিপ, অর্থাৎ যে পাতার যে শেষ আঙ্গুলগুলো, অর্থাৎ রিভার টেন্ট মানে কি, নদীর যে ধার, হ্যাঁ, নদীর ধারে যে আপনার ধার, এগুলো ভেঙে গেছে। আর হচ্ছে দ্য লাস্ট ফিঙ্গার্স অফ লিপ, অর্থাৎ এবং এই পাতার যে শেষ আঙ্গুলগুলো, অর্থাৎ গাছে যে পাতাগুলো ছিল সেগুলো মোটামুটি পড়ে যাচ্ছে। এবং এই পাতাগুলো যে নদীর ধারে যে যেহেতু ভেঙে গেছে, আপনার হচ্ছে এখানে শুরুতে কিন্তু আবার ওই যে সবগুলো কিন্তু পার্ট কিন্তু প্রকৃতির বর্ণনা দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, এটাতেও আছে যে প্রকৃতির অবস্থা দিয়ে কিন্তু মানুষের অবস্থা বোঝাবে। তো রিভারের দ্বারা কি, মানুষের জীবনটা, মানুষের অবস্থা সবকিছু কিন্তু ভেঙে গেছে। এবং মানুষের যে দয়া, ভেতরে যে নৈতিক গুণাবলী, এগুলো সবই গাছের পাতা, ধারের গাছের পাতা, নদীর ধারে গাছের পাতা যেমন হচ্ছে কাদোতে কর্দমাক্ত, ঠিক তেমনি মানুষের ওই নৈতিকতা, তারপর হচ্ছে সুখ, সমৃদ্ধি, শান্তি, সবকিছু ওই রকমই শেষ, মানে কর্দমাক্ত একটা অবস্থা, দেউলিয়া। তো যাই হোক, অ্যান্ড দ্য লাস্ট ফিঙ্গার্স অফ লিফ, এবং এই যে শেষ পাতাগুলো কি এইভাবেই ডুবে ডুবে আছে কাদর মধ্যে, এমন একটা অবস্থা। এগুলো গাছ থেকে মানে পড়ে যাচ্ছে, ক্লাচ অ্যান্ড সিঙ্ক ইনটু দ্য ওয়েট ব্যাংক, এই যে পাতাগুলো সেগুলো কি নদীর তীরে আপনার হচ্ছে যে ডুবে যাচ্ছে, পাতাগুলো কাদার মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, ক্রসেস দ্য ব্রাউন ল্যান্ড আনহার্ড, দ্য নিম্ফ আর ডিপার্টেড, যে এই যে বাদামি বিবর্ণ ভূমির উপর দিয়ে নিঃশব্দে বয়ে যায়, অপসরীরা চলে যাচ্ছে। অর্থাৎ এই যে ব্রাউন ল্যান্ড, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে বাদামি ভূমি বা উর্বরতাহীন ভূমি, এমন একটা অবস্থা, উর্বরতাহীনতা এমন বোঝাচ্ছে, শুষ্কতা। ব্রাউন মানে কি, বাদামি, মানে হচ্ছে আপনার বাদামি রং। তো এটা কি দ্বারা, এটা স্যান্ড, মরুভূমি, এগুলোকে বোঝায়। অর্থাৎ এই যে ল্যান্ডটা এখন ওয়েস্টল্যান্ডে পরিণত হচ্ছে। হ্যাঁ, আর এখানে গ্রিক পুরাণের যে জলের যে দেবী, হ্যাঁ, জলের, সেগুলো এই জন্য নিম্ফ এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। নিম্ফ হচ্ছে পুরাণের জলের যেসব অপ্সরীরা ছিল তারা। তো যারা কিনা এই যে নদীর পবিত্রতা, আনন্দ, এগুলোর প্রতীক আর কি। তো এলিয়ট এখানে বোঝাচ্ছেন যে সেই অপ্সরীরা আজ এই যে দূষিত নদী, টেমস নদীকে মূলত এখানে বোঝাবে, এই যে নদী, এই নদী ছেড়ে চলে গেছে। এর আধুনিক অর্থ কি, এর আধুনিক অর্থ হচ্ছে যে এই যে যান্ত্রিক যে পৃথিবী, হ্যাঁ, আজকে একদম শেষ, মানে আদিম যে সৌন্দর্যটা, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের আগের যে সৌন্দর্যটা, সেটা আর নাই। ওই পবিত্রতা হারায় ফেলছে, ধর্মীয় অনুভূতি, নৈতিকতা, নীতি নৈতিকতা সব হারায় ফেলছে। কিন্তু এখন কি আছে, এখন মানে জাস্ট ব্যারেন ল্যান্ড, ওয়েস্টল্যান্ড হয়ে গেছে। এখান থেকে ঈশ্বরীয় যে চিন্তা চেতনা, ঈশ্বরীয় ভাবনা, ঈশ্বরীয় যে অনুভূতি, সবকিছু হারায় গেছে। সুইট টেমস, মিষ্টি টেমস, মধুর টেমস, রান সফটলি টিল এন্ড মাই সং, যে তুমি কি, যে আমি গান গাওয়া শেষ করা পর্যন্ত ধীরে বয়ে চলো। অর্থাৎ এই লাইনটা দ্বারা তিনি কি বোঝাচ্ছেন, তিনি বোঝাচ্ছেন যে এডমান্ড স্পেঞ্জারের একটা বিয়ের গান আছে। হ্যাঁ, এই বিয়ের নামটা, গানটা, এটা প্রোল্যাথিমিয়ন এরকম জায়গায় একটা নাম আছে। তো ওখান থেকে তিনি মূলত এই এলুশনটা নিয়েছেন। তো তিনি স্পেন্সারের ওই কাব্যে তিনি মূলত এই টেক্সটটাকে অনেক পবিত্র হিসেবে উপস্থাপন করছেন। কিন্তু এখানে গিয়ে হয়েছে কি, আপনার হচ্ছে টেমসটা এখন অপবিত্র হয়ে গেছে, কারণ হচ্ছে ময়লা আবর্জনা, পচা নোংরা জিনিস সবাই নদীতে ফেলে। হ্যাঁ, বিশেষ করে এখন ভারতের নদীগুলো যে অবস্থা, হ্যাঁ, বা বাংলাদেশের নদীগুলো যে অবস্থা, এই অবস্থার মধ্যে তৎকালীন সময় টেমস ছিল, মানে একদম শেষ সবকিছু। আচ্ছা, কি বলতেছে, দ্য রিভার বেয়ার্স নো এমটি বটলস,
স্যান্ডউইচ পেপারস। তো এই যে নদী আর বহন করে নাকি খালি বোতল বা স্যান্ডউইচের আপনার হচ্ছে যে কাগজ, অর্থাৎ এই যে পচে একদম শেষ হয়ে গেছে, হ্যাঁ, এই নদীগুলো যে খালি বোতল বা স্যান্ডউইচের যে এগুলো বহন করতেছে না, বরং জমে গেছে, হ্যাঁ, মানে একদম আটকা হয়ে গেছে, স্ট্যাগনেন্ট ওয়াটার হয়ে গেছে, হ্যাঁ। এবং এই একই জিনিস কিন্তু আমরা পাবো লন্ডনে, আপনার হচ্ছে যে উইলিয়াম ব্লেকের লন্ডন 1802-তে পাবো উইলিয়াম ওর্ডসওয়ার্থের কবিতায়, সব একই জিনিস এগুলো বর্ণনা করছে, যে টেমস নদী জমে গেছে, এটা বহমান নাই, হ্যাঁ, অর্থাৎ এটা যে স্বাভাবিক যে স্রোতধারা এটা হারায় গেছে কেন, এই যে এমন দূষণের কারণে। আচ্ছা, তারপর কি বলতেছে, সিল্ক হ্যান্ডকারচিপস, কার্ডবোর্ড বক্সেস, সিগারেট এন্ডস। তো এই যে রেশমি যে রুমাল, তারপর কার্ডবোর্ডের বাক্স, সিগারেটের যে অবশিষ্টাংশ, এগুলো সবকিছুই ওর মধ্যে একদম পুরে সব অন্ধকার করে দিছে। আর আদার টেস্টিমনি অফ সামার নাইটস, দ্য নেমস আর ডিপার্টেড, কিংবা এই যে গ্রীষ্মের রাতগুলোর অন্য কোনো যে চিহ্ন অপসরীরা কি হয়ে গেছে, অপসরীরা চলে গেছে। অর্থাৎ এই জায়গাতে এই নদীতে নদীর যে পবিত্রতা এটা আর যেহেতু নাই, এই অপসরীরাও আর নাই, তারাও চলে গেছে, যেহেতু আধুনিক পৃথিবীটা দূষিত, তারাও আর থাকতেছে না এখানে। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড ডিয়ার ফ্রেন্ডস, দ্য লয়টারিং হিয়ার্স সিটি ডিরেক্টরস, এবং কি বলতেছে, আর তাদের সঙ্গীরাও শহরে যে ধনী যে পরিচালক, এরা অলস উত্তরাধিকারীরা, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে দেয়ার ফ্রেন্ডস বলতে তিনি ওই যে জলপরীদের যে প্রাচীন যে বন্ধুদের, এটা বোঝানো হয়নি, বরং একে একটা বিদ্রূপ রূপে এটা ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে এটাই যে আধুনিক যে তরুণ তরুণীরা যারা গ্রীষ্মের রাতে এখানে এসে কি করতেছে, এখানে এসে তারা নোংরামি করতেছে গ্রীষ্মের রাতে এসে, হ্যাঁ, এখন তারা এই যে নদীর ধারটা এটা অপবিত্র করে দিচ্ছে। নোংরামি করা মানে বুঝতে পারতেছেন বিষয়টা আসলে কি। তো বিশেষ করে এখানে যে লন্ডনের বড় বড় যে ধনী ডিরেক্টররা, তারা অলস এবং বিলাসী, তাদের উত্তরাধিকার যারা আছে, হ্যাঁ, এরা মূলত বিলাসী, এরা প্রচুর টাকা আছে, এবং কিন্তু এদের ভেতরে কি নাই, কোনো নীতি নৈতিকতা নাই। তো ইলিয়ট এখানে দেখাচ্ছেন যে আধুনিক যে উচ্চবিত্ত যে সমাজ, এর ভেতরটা একদম ফাঁপা পচা, একদম নৈতিকভাবে দেউলিয়া। এরা এখানে এসে যত অকাজ কুকাজ সবকিছুই করে, মানে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল হচ্ছে এই ইংল্যান্ড, কিন্তু এখন তারা হয়ে গেছে সভ্য। আচ্ছা, তো এরপর কি বলতেছে, ডিপার্টেড অ্যান্ড লেফট নো অ্যাড্রেস, তারা চলে গেছে, কোনো ঠিকানাও রেখে যায় নাই। অর্থাৎ এই যে নদীর ধারে যে সেই ধনী বা বিলাসী তরুণ তরুণীরা, তারা গ্রীষ্মের সময় কি আমোদ প্রমোদ শেষ করে চলে গেছে এখন, হ্যাঁ, এবং তারা তাদের কোনো ঠিকানাও এখানে আর রেখে যায় নাই। অর্থাৎ এটি কেবল কি একটা সাময়িক চলে যাওয়া বোঝাচ্ছে না, বরং এটি আধুনিক সমাজ থেকে যে প্রকৃত যে সৌন্দর্য, আনন্দ, এগুলো সবকিছু বিলুপ্তি হয়ে যাওয়াকে বোঝাচ্ছে, সবকিছু শেষ। আচ্ছা, তারপর কি বলতেছে, বাই দ্য ওয়াটার অফ লেমন আই স্যাট ডাউন এন্ড ওয়েপ্ট, যে এই যে লেমন হ্রদের লবণাক্ত হ্রদের জলের ধারে আমি কি বসে কেঁদেছিলাম। অর্থাৎ এখানে, সরি, লেমন আর লবণাক্ত না, এটা হচ্ছে লেমান। লেমান হচ্ছে আপনার হচ্ছে সুইজারল্যান্ডের একটা লেক আছে, হ্যাঁ, সুইজারল্যান্ডের লেক জেনেভায় এই লেককে বোঝানো হচ্ছে। তো সেখানে এই এলিয়ট মানে তিনিও মাঝে মধ্যে আপনার অসুস্থ অবস্থায় ওই এই কবিতার একটা বড় অংশ তিনি লিখেছিলেন, হ্যাঁ। তো পাশাপাশি আহ, তিনি এই একই সাথে এই যে ওল্ড টেস্টামেন্ট বাইবেল, হুম, এটা মোটামুটি আপনার হচ্ছে যে আহ, মানে এটার যে ইয়েটা কত যেন এটা হ্যাঁ 137 নম্বর স্যাম এর মানে বিষয়টা, এটার মানে প্রতিধ্বনি হয়েছে, ওইটার একটা কি বলে আয়াত বলে বা যাই হোক, আপনার হচ্ছে যে কি বলে শ্লোক বলে, ওইটা এখানে প্রতিধ্বনিত হয়েছে। তো বাইবেলে কি হয়েছিল, সেখানে ইহুদিরা তাদের যে পবিত্র মাতৃভূমি, সেখান থেকে তারা ওই ব্যাবিলনে নির্বাসিত হয়েছিল, তখন তারা কেঁদেছিল। কবিও ঠিক তেমনই এখানে এই যে ইউরোপের যে সাংস্কৃতিক এবং নৈতিক যে গভীর যে পতন, এর কারণে তিনি ভেঙে পড়তেছেন যে আসলে এটা কেমন একটা অবস্থা হয়ে গেল। আর আমরা যদি টিএস ইলিয়টের লাইফটাকে একটু মানে স্কেচ করি, তাহলে দেখতে পাবো তিনি কিন্তু আমেরিকায় জন্মগ্রহণ করছিলেন, ইংল্যান্ডে কিন্তু তিনি ইংল্যান্ডের গৌরব ইতিহাস, এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করছিল। পাশাপাশি হচ্ছে আপনার মানে আরো অনেক কিছু, ধর্ম, ক্যাথলিক ধর্ম, এগুলো সবকিছু অ্যাট্রাক্ট করছিল, যার কারণে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা যে অধঃপতন, এটা তাকে একদম ফ্রাস্ট্রেটেড করে তুলছিল। আসলে কি একটা অবস্থা, আমি আসলাম কেন বা কি দেখতেছি, এটা তো কোনো সময় এক্সপেক্টেড ছিল না। তারপরে কি বলতেছে, সুইট টাইমস সাউন্ড সফটলি টিল আই এন্ড মাই সং, যে আমি আমার গানটা শেষ করা পর্যন্ত তুমি কি একদম ধীরে বয়ে চলতে থাকবো। অর্থাৎ
স্পেন্জারের সেই লাইনের পুনরাবৃত্তি তিনি করতেছেন যে বর্তমানে নোংরা বা পচা আবর্জনায় ভরা নদী ভয়ঙ্কর একটা বাস্তবতার অতীতের সেই সুন্দর অবস্থার মধ্যে আর নাই, একদম ভয়ঙ্কর একটা বাস্তবতায় চলে যাচ্ছে। তবুও তিনি অতীতের একটু স্মৃতি আঁকড়ে ধরে বলতেছেন যে অন্তত একটু তুমি সফটলি, আমি থাকা পর্যন্ত, আমি যতদিন বেঁচে আছি অন্তত ততদিন একটু ভালোভাবে একটু প্রবাহিত হও, এবং অনুরোধটা করতেছে। আচ্ছা, তো সুইট টেমস রান সফটলি ফর আই স্পিক নট লাউড অর লং, যে হে মধুর টেমস ধীরে বয়ে চলো, কারণ আমি উচ্চ স্বরে বা দীর্ঘক্ষণ বলছি না, মানে খুব বেশি বলতেছে না যে তুমি দীর্ঘক্ষণ অন্তত এত সুন্দরভাবে বলা লাগবে না, অন্তত আমি যতদিন বেঁচে আছি, যতক্ষণ আছি পৃথিবীতে ততদিন পর্যন্ত অন্তত একটু বয়ে চলো ভালোভাবে। আচ্ছা, এরপর কি বলতেছে, বাট অ্যাট মাই ব্যাক ইন এ কোল্ড ব্লাস্ট আই হিয়ার, কিন্তু আমার পেছনে শীতল ঝাপটায় আমি শুনতে পাই। অর্থাৎ এখানে তিনি কি করতেছেন, ওই স্পেন্সারের লাইন থেকেই তিনি বলতেছেন যে কবি যে সেই শান্ত সুন্দর যে মধুর যে আবহাওয়া, ঠিক তার পরের মুহূর্তে হুট করে একটা কর্কশ বিষয় কবিতা আঘাত করে, যে কোল্ড ব্লাস্ট, এখানে একটা আছে লাইন বা একটা ফ্রেজ যে কোল্ড ব্লাস্ট, বা এর মানে হচ্ছে বরফ শীতল বাতাসের যে ঝাপটা, এখানে মৃত্যু, তীব্র ভয় বা মানব সভ্যতার যে একটা ধ্বংস, এটার প্রতীক বোঝাচ্ছে। তো কবি যখনই অতীতের সুন্দর স্মৃতির দিকে ফিরে তাকাতে চাচ্ছেন, তখনই তার পিঠের পেছনে, অর্থাৎ এই যে বাট অ্যাট মাই ব্যাক, অর্থাৎ তার পিঠের পেছনে একটা শীতল বাতাস তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে বর্তমানের পৃথিবীটা একদম মৃত্যু এবং ধ্বংস তার ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, একদম শেষের দিকে এমন একটা অবস্থা। দ্য র্যাটেল অফ বোনস, দ্য ট্র্যাকেল স্প্রেড ফ্রম ইয়ার টু ইয়ার, অর্থাৎ এই যে হাড়ের যে খটখট শব্দ এবং কান থেকে কান পর্যন্ত ছড়িয়ে পড়া বিদ্রুপাত্মক হাসি, এগুলো সবই মানে ছড়িয়ে পড়তেছে। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন যে আধুনিক পৃথিবীর যে বাহ্যিক যে জাঁকজমকতা, বিলাসিতা, আমোদ প্রমোদ, সবকিছুই কি এই যে মানুষের যে পাতলা চামড়ার নিচে এটা লুকিয়ে আছে, চরম মানে মৃত্যুটাই সর্বশেষ। মানুষের যে অবক্ষয় আর যে কঙ্কালসার যে অবস্থা, এটাই আসলে বাস্তব সত্য। মানুষ আসলে শেষ, কঙ্কালসার মানে মানুষের যে বর্তমান অবস্থা, এটাকে কঙ্কালসার অবস্থা বলা হচ্ছে। এটা কেন? কারণ হচ্ছে যে আসলে তারা কোনো রকম বেঁচে আছে, তাদের মধ্যে তো স্পিরিচুয়ালিটি নাই, জাস্ট ফিজিক্যাল একটা তাদের যে শেপ এটাই আছে, এবং এর মাধ্যমে তারা যা ইচ্ছা তাই করতেছে, সেক্সুয়াল প্লিজার মেটাচ্ছে, কোনো রকম চলে যাচ্ছে আর কি, ফ্যামিলি বন্ডে কেউ আর বিশ্বাস রাখতে পারতেছে না, এবং বিয়ে ছাড়াই এই যে সম্পর্কগুলো এগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এ র্যাট ক্রিপ্ট সফটলি থ্রু দ্য ভেজিটেশন, একটা ইঁদুর নিঃশব্দে গাছপালার ভিতর দিয়ে হামাগুড়ি দিচ্ছিল, মানে আপনার হচ্ছে যে এখানে ইঁদুর কি মানে পচন রোগ আছে, এগুলো বিভিন্ন গলি দিয়ে চলে যাচ্ছিল। ড্র্যাগিং ইটস স্লিমি বেলি অন দ্য ব্যাঙ্ক, অর্থাৎ সে তার পিছিল পেটের তীরের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল, অর্থাৎ তার পেটে দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছিল, রাস্তাগুলো পিচ্ছিল এমন একটা অবস্থা। হোয়াইল আই ওয়াজ ফিশিং ইন দ্য ডাল ক্যানেল, যখন আমি নিস্তেজ খালে কি করতেছিলাম, মাছ ধরতেছিলাম। অর্থাৎ এখানে ডাল ক্যানেল বলতে মানে নিস্তেজ বা মরা খালটি, এটি হচ্ছে মানে ডাল ক্যানেল বলতে কি বোঝাচ্ছে, যে মরা খাল বা মানুষের বর্তমান অবস্থা, একদম খারাপ অবস্থা, এটাকে বোঝাচ্ছে। আচ্ছা, আর এই যে ফিশিং দ্বারা খ্রিস্টিয়ান মিথোলজি অনুযায়ী এটা আসলে অবসর সময় কাটানো নয়, বরং হচ্ছে জীবনের সত্য অনুসন্ধান বা আত্ম উপলব্ধি করার বিষয়টাকে বোঝায়। হ্যাঁ, কারণ এখানে ফিশার কিং এরও একটা মেসেজ আসবে সামনে। অন এ উইন্টার ইভিনিং রাউন্ড বিহাইন্ড দ্য গ্যাস হাউস, যে কি বলতেছে যে এবং শীতের এক সন্ধ্যায় গ্যাস ঘরের পেছনে, অর্থাৎ তিনি কোথায় বসে থেকে নিজের আত্ম উপলব্ধি করতেছিলেন, ওই ওই জায়গাতে বসে। আচ্ছা, মিউজিং আপন দ্য কিং মাই ব্রাদার্স র্যাগ, যে আমি আর আমার যে ভাই, এটা রাজা মানে রাজার যে ধ্বংস নিয়ে ভাবতেছিলাম। অর্থাৎ কার, কোন রাজার? ওই যে ফিশার কিং রাজার, হ্যাঁ, ফিশার কিং রাজার ধ্বংস নিয়ে ভাবতেছিল। তো আচ্ছা, ফিশার কিং এর একটা কাহিনী আছে আসলে, এখানে যেহেতু আসবেই বা এটা যেহেতু আসছেই, তো এই যে এই যে এখানে আছে কি যে দ্য কিং অফ মাই ব্রাদার্স র্যাক, অর্থাৎ রাজার পতন নিয়ে বা ধ্বংস নিয়ে। আসলে ফিশার কিংটা কে? তো ফিশার কিং হচ্ছে আপনার একটা ইয়ে ক্যারেক্টার, বিবলিক্যাল ক্যারেক্টার, তো বাইবেলের ক্যারেক্টার। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এমন, তো যখন জেসাস ক্রাইস্টকে আপনার হচ্ছে ইয়ে করা হয়, আপনার হচ্ছে শুলে চড়ানো হয়, তার আগের রাতে সে একটা
পাত্রে খাবার খাইছিল, হ্যাঁ, ওটাকে বলা হয় দ্য লাস্ট সাপার, মানে আগের রাতের খাবার। তো কি করা হয়েছিল, তাকে যখন শুলে চড়ানো হয় তখন তার নিচে তার যে রক্তগুলো পড়ছিল ওই রক্তগুলো ওই পাত্রেই, হুম, ওই পাত্রে জমা করা হয়েছিল। আর এই পাত্রটাকে বলা হয় দ্য হলি গ্রেইল, দ্য হলি গ্রেইল। তো খ্রিস্টান মিথোলজি অনুযায়ী যে এই পাত্রটা পাবে তার সমস্ত পাপ মোচন হয়ে যাবে, বা সে একদম নিষ্পাপ হয়ে যাবে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এমন, এবং এটা যে রাখতো বংশানুক্রমে, সে তার নিয়ম ছিল সে কোনো পাপাচার, কোনো একদম নিষ্পাপ থাকবে, কোনো পাপে বা কোনো শারীরিক সম্পর্কে জড়াবে না কখনোই। তো অ্যাট লাস্ট এটার যে দায়িত্ব সেটা ফিশার কিং পায়, হ্যাঁ। তো ফিশার কিং পায়, তো তিনি কি করছিলেন, একটা মেয়ের সাথে একটা অবৈধ হচ্ছে মানে আপনার হচ্ছে যে ইয়েতে জড়াই গিয়েছিলেন একটি সম্পর্কে, এবং তারপর থেকে তিনি এটা হারায় ফেলেন, এই হলি গ্রেইলটা হারায় ফেলেন। আচ্ছা, তো এই পাপটা তিনি করছিলেন, এবং তার সমস্ত রাজ্যটা একদম ব্যারেন হয়ে গেল রাতারাতি, একদম মরুভূমি হয়ে গেছিল, খাবার পানি নাই, গাছে হচ্ছে পাতা নাই, তারপর নদীতে পানি নাই, জমি উর্বরতা হারায় ফেলে, সবকিছু একদম ব্যারেন ওয়েস্টল্যান্ড হয়ে গিয়েছিল। অর্থাৎ এই যে খারাপ যে ফ্রি সেক্সুয়াল রিলেশন, এই জিনিসটা আসলেই খারাপ, যার কারণে তিনি তার রাষ্ট্র হারিয়ে ফেলছেন। আর তাকে ফিশার কিং কেন বলা হচ্ছে, এটা একটা প্রশ্ন। তো আসলে তার নাম ফিশার কিং না, তার একটা নাম ছিল, যে এই মুহূর্তে মনে পড়তেছে না, যদি পড়ার মধ্যে মনে পড়ে আমি বলবো। তো তিনি আসলে কি করতেন, তিনি ওই এবং ওই একটা সন্ন্যাসী তার পায়ে আঘাত করছিল তিনি এই অকাজটা করার কারণে। তো যেহেতু তার পায়ে আঘাত করছিল তার এই ইয়েতে, আপনার হচ্ছে যে উরুতে, ঠিক যেভাবে যে ভীম উরুতে আঘাত করছিল আপনার হচ্ছে দুর্যোধনের, করে যেমন তাকে হত্যা করে, ঠিক তেমনি এই সন্ন্যাসীও এই ফিশার কিং এর উরুতে আঘাত করে তারপর থেকে এই ফিশার কিং তিনি কি করতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, রাজ্য শাসন করতে পারেন না, কোথাও যায় থাকতে পারেন না। তিনি একটা কাজই ভালো করতে পারতেন, সেটা হচ্ছে মাছ ধরা, নদীর ধারে বসে থেকে মাছ ধরা, যার কারণে তাকে ফিশার কিং বলা হয়। এবং জেসাস ক্রাইস্ট আপনার হচ্ছে তার ক্রুসিফাইড করার অনেক আগেই তার ভক্ত পিটার এবং অ্যান্ড্রু এই দুজনকে বলছিলেন, ওরা হচ্ছে জেলে ছিল, যে তোমাদের যে ইয়েটা, তোমাদের যে পেশা এটা আরো এগিয়ে যাবে, হ্যাঁ, তো যাক, বা এটা ছড়িয়ে যাবে, বা এই নামটা ছড়িয়ে যাবে। তো এই কারণে পরবর্তীতে ফিশার কিং এর নামটা এইভাবে ইনক্লুড হয়, যেহেতু তিনিও মাছ ধরতেন অবসর সময় বসে থেকে। তো যাই হোক, এরপরে কি বলতেছে, অ্যান্ড দ্য কিং মাই ফাদার্স ডেথ বিফোর হিম, আর তার আগেই আমার পিতা মানে মৃত্যুর কথা ভাবতেছিলাম। অর্থাৎ শেক্সপিয়র এখানে নাটকের যে বিষয়টা সেখানে আনা হয়েছে টেম্পেস্ট নাটকের, যে আসলে ওই যে ফার্ডিন্যান্ড সে ভাবতেছিল যে তার পিতা অ্যালোনসো সে হয়তো মারা গেছে ডুবে, কিন্তু আসলে সে তো মারা যায়নি। হোয়াইট বডি স্ন্যাকড লো নেক্ট অন লো ড্যাম্প গ্রাউন্ড, যে এই যে স্যাঁতসতে নিচু মাটির উপরে সাদা যে নগ্ন দেহ এটা পড়ে আছে, অর্থাৎ সাদা নগ্ন যে শরীরগুলো, এটা একদিকে কি প্রথম বিশ্বযুদ্ধে মারা যাওয়া যে লাখ লাখ সন্ন্যাসীদের যে সৈনিকদের যে বেওয়ারিশ যে লাশ, এইটাকে মূলত রিপ্রেজেন্ট করতেছে। অ্যান্ড বোনস ক্যাস্ট ইন এ লিটল লো ড্রাই ক্যারেট, আর এই যে ছোট যে নিচু শুকনো যে চিলে কোঠায় ছড়িয়ে থাকা যে হাড়গুলো, অর্থাৎ সব জায়গায় পরিত্যক্ত একটা অবস্থা, কঙ্কাল সারা মানুষ। এই যে এটি দেখাচ্ছে যে আসলে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন যে সভ্যতার কঙ্কালসা যে অবশেষ, এটা আসলে মনে রাখার মতো আর কেউ নাই, মানে সবকিছু শেষ, ধ্বংস, রেটেড বাই দ্য রুটস ফর অনলি ইয়ার টু ইয়ার। তো কি হইলো, বছরের বছর বছর অর্থাৎ বছরের পর বছর ধরে শুধুমাত্র ইঁদুরের পায়ের শব্দে সেগুলো কেঁপে ওঠে। অর্থাৎ যত মানুষ মারা গেছে, যত সৈন্য মারা গেছে, যখন ইঁদুরগুলো এদের লাশগুলো মারা যায়, এদের উপরে চলে যায়, তখন ওই খটখট বনের যে শব্দ, হাড়ের গুলো খটখট শব্দ, এগুলোই খালি হয়, এর বাইরে আর কিছুই হয় না। আচ্ছা, এরপর কি বলতেছে, বাট অ্যাট মাই ব্যাক ফ্রম টাইম টু টাইম আই হিয়ার, কিন্তু আমার পেছনে সময় সময় আমি শুনতে পাই। অর্থাৎ কবি এখানে তার অতীতের যে কঙ্কালসার হার বা দেখা যাচ্ছে যে পচনের অন্ধকার যে বিষয়গুলো সেগুলো তিনি চিন্তা করতেছেন, ঠিক তখনই তার পিঠের পেছনেই বর্তমান যে আধুনিক পৃথিবীর যে যান্ত্রিক যে বাস্তবতা এটা এসে আঘাত করে। অর্থাৎ পৃথিবীর যে এখন বর্তমান যে যান্ত্রিক অবস্থা, সবাই যে বাস্তবিক হয়ে গেছে, এই জিনিসটা মানে তিনি টের পান। কবি বোঝাচ্ছেন যে আসলে মানুষ চাইলেই অতীতের যে ধ্বংসাবশেষ বা ইতিহাস থেকে পুরোপুরি পালাইতে পারে না। বর্তমানে যে যান্ত্রিক যে নগর জীবন
আর এর যে নৈতিক যে অবক্ষয়, এটা প্রতিনিয়ত মানুষের ঘাড়ে কি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে। এই হচ্ছে অবস্থা। দ্য সাউন্ড অফ হর্নস অ্যান্ড মোটরস হুইচ শ্যাল ব্রিং, এই যে গাড়ির যে হর্ন এবং মোটরের যে শব্দ, এগুলো নিয়ে আসবে সুইনি টু মিসেস পোর্টার ইন দ্য স্প্রিং, বসন্তকালে সুইনিকে মিসেস পোর্টারের কাছে। তো মিসেস পোর্টারকে, সে হচ্ছে একটা হোর্ড ছিল, হ্যাঁ, মানে প্রস্টিটিউট, এবং সুইনিকে তার কাছে নিয়ে যাবে, হ্যাঁ। তো অর্থাৎ সে হচ্ছে, এটা আপনার হচ্ছে কায়রো শহরের মিসেস পোর্টার, সে ছিল হচ্ছে কায়রো শহরে একজন পতিতালয়ের মালিক, হ্যাঁ। তো বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ ইংল্যান্ড, এর মাধ্যমে তিনি এটাই বোঝাচ্ছেন যে ইংল্যান্ডের মানুষ সবাই কি পতিতালয়ে যাবে তাদের মিট আপ, এই ফিজিক্যালি এটা মিট করার জন্য। আচ্ছা, ব্যারেন তো হয়েই গেছে, এগুলো তো হবেই। ও দ্য মুন শাইন ব্রাইট অন মিসেস পোর্টার, যে ও চাঁদ উজ্জ্বল ভাবে জ্বলছিল মিসেস পোর্টারের উপরে, মানে চাঁদ, মানে তার উপরে চাঁদ কি সৌন্দর্যের প্রতীক। কিন্তু এখানে এলিয়ট এটাকে ব্যঙ্গ করছে, হ্যাঁ। তিনি এখানে চাঁদের আলো যেটা আছে, এটা আর যেটা পড়তেছে এটা কি, যে যৌন ব্যবসা, মানে এটা হচ্ছে পুঁজিবাদের প্রতীক। মানে আলো পড়া মানে কি, মানে ভালো একটা, আগে ছিল পবিত্রতা প্রতীক, কিন্তু এটা এখন পুঁজিবাদের প্রতীক হয়ে গেছে এই চাঁদের আলোটা। যখনই তার কাছে আসতেছে, তার পতিতালয়ে আসতেছে মানুষ, তখন কি হচ্ছে, তার ইনকাম বাড়তেছে। অ্যান্ড অন হার ডাটার, এবং তার মেয়ের উপরে পড়তেছে, অর্থাৎ তার মেয়েও ওই কাজই করে। দে ওয়াশ দেয়ার ফিট ইন সোডা ওয়াটার, তারা সোডা ওয়াটার দিয়ে তাদের পা ধয়, অর্থাৎ ওই যে মদের সাথে মিশাই যেটা, সেটা ওটা দিয়ে। এমন একটা অবস্থা, মানে সব ইয়েটা মানে আপনার একদম ব্যারেন ল্যান্ড হয়ে গেছে। ও এটা ও সেস, এটা হচ্ছে আপনার একটা ইয়ে ওয়ার্ড, ফ্রেঞ্চ ওয়ার্ড, যে ও এটা সেস ভয়েক্স ডিফেন্স চ্যান্টস ড্যান্স লে কপল, অর্থাৎ এর মিনিংটা এমন যে আর হাই সেই শিশুদের কণ্ঠস্বর গম্বুজের নিচে কি গাইছে। অর্থাৎ এইখানে আস, ওই যে আপনার হচ্ছে যে ইয়েটা, যে পল ভার্লিনের, হ্যাঁ, একটা মানে একটা বিখ্যাত কবিতা থেকে এখানে আসতেছে, সেটা হচ্ছে পার্সিফাল। হুম, এইটা থেকে এই অ্যালুশনটা নেওয়া হয়েছে। এটা পল ভার্লিনের একটা ফরাসি কবিতা পার্সিফাল থেকে। আসলে পার্সিফাল একটা ক্যারেক্টার ছিল, হ্যাঁ, তাকে হলিফুল বলা হয়। তিনি মূলত, তার কাহিনী আছে, তার কাহিনী ফিশার কিং এর সাথে রিলেটেড। বিষয়টা হচ্ছে এমন যে তিনি, এই যে তার এই লাইনের মিনিংটা আমরা বুঝি যে ওসেস, এই ফ্রেঞ্চ লাইনের ভয়েক্স, এই লাইনের মিনিংটা হচ্ছে আর হাই, এই শিশুদের যে কণ্ঠস্বর, এটা গম্বুজের নিচে গান গাইছে। বিষয়টা হচ্ছে এমন, পার্সিফাল ছিল হচ্ছে একদম নিষ্পাপ ব্যক্তি, হ্যাঁ। তো পার্সিফালের মা দেখতেছে যে সমাজ ব্যবস্থা খারাপ, বনের মধ্যে চলে গেছিল পার্সিফালকে নিয়ে, তাকে এগুলো থেকে মুক্ত রেখে তাকে একদম ধর্মীয় পরিবেশ দিয়ে তাকে লালন পালন করছে। তো যাই হোক, পার্সিফাল এক সময় বন থেকে চলে আসে এবং রাজার একটা মানে ভালো একটা সৈন্য, ভালো একটা পদে সে জায়গা পায়, হ্যাঁ। তো যাই হোক, সে চাকরি করতে থাকে। তো সে অনেক বেশি ইনোসেন্ট ছিল। তো যাই হোক, সে একদিন যখন ঘুরতে ঘুরতে কি করছিল, সে ওই ফিশার কিং যেই ইয়েতে, তার ওই অবস্থা হওয়ার পরে, হ্যাঁ, সে যে প্রাসাদে ছিল ওই প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে, এবং সে এতটাই পবিত্র ছিল যে যাক ওই ফিশার কিং এর যে এই অবস্থা, তার যে উরুর যে ঘা, এটা ভালো হচ্ছে না, হ্যাঁ, এগুলো জিজ্ঞাসা করে না সে। এই জন্য তাকে বলা হয় দা হোলি ফুল। তো এগুলো জিজ্ঞাসা না করায় পরবর্তীতে কি হয়, সে প্রাসাদ থেকে যখন বের হয়ে আসে, প্রাসাদটা উধাও হয়ে যায়। আর প্রশ্ন হচ্ছে, আহ, প্রাসাদটা উধাও হয়ে গেল কেন? আর তখন পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পারেন যে আসলে আমার তাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করা উচিত ছিল, কারণ তিনি ছিলেন একজন পবিত্র ব্যক্তি, হ্যাঁ, পার্সিফাল। তো পরবর্তীতে আসলে এই প্রাসাদটা উধাও হয়ে গেল কেন, কারণ এই প্রাসাদটা তৎকালীন বা এরকম প্রাসাদের মতো না, এটা মায়াবী এক ধরনের প্রাসাদ। তো যাই হোক, তিনি আবারও ওই হলি গ্রেইল, হুম, তারপর হচ্ছে আপনার যে ইয়ের যে ফালা, ওই ফিশার, যে সরি, আপনার হচ্ছে ইয়ার যে ফালাটা ক্রুসিফাইড করা হয়েছিল জাস্ট ক্রাইস্টকে, যে ফালা দিয়ে, সে ফালা, এবং ইয়েকে খুঁজতে লাগলো, ফিশার কিংকে। তো ফিশার কিং কিন্তু ওই প্রাসাদের মধ্যে আছে। তো দেখ, এভাবে চলতে চলতে সে অনেক পথ যায়, অনেক জায়গা যায়। তো সে যে পবিত্র, এই জন্য বিভিন্ন জাদুকরেরা হুম আপনার হচ্ছে যে অনেক ডাইনিকে পাঠায়, অনেক রাক্ষসীকে পাঠায়, কিন্তু কাজ হয় না। অবশেষে একটা সুন্দরী অপ্সরী, যার নাম ছিল হচ্ছে কুন্ড্রি, হ্যাঁ, KUNDRY, তাকে পাঠায় যে তাকে মোহিত করো। কিন্তু যখন কুন্ড্রি তাকে একটা কিস করে, কিন্তু পরবর্তীতে তখন ওই পার্সিফালের মনে পড়ে যায় ফিশার কিং এর কথা, যে ফিশার কিং এর কিন্তু এই একই পরিণতি হয়েছিল, এরকম
ইয়েস, মানে সম্পর্ক, এই খারাপ সেক্সুয়াল সম্পর্কের কারণে। তো পরবর্তীতে সে তাকে ত্যাগ করে চলে আসে। তো যাই হোক, এর পরবর্তীতে সে অনেক খোঁজাখুঁজি পরে ওই প্রাসাদটা ফিরে পায় এবং সে পবিত্র ছিল। পরবর্তীতে সে ফিশার কিংকে উদ্ধার করে। ওই যে আপনার যে হলি গ্রেইলটা, মানে এই বিষয়টা এমন ছিল যে কেউ যদি ওই ইয়েটাকে আপনার হলি গ্রেইলে স্পর্শ করে ওই ফালা দিয়ে, তাহলে ফিশার কিং তার এই ইয়ে থেকে মুক্তি পাবে, অভিশাপ থেকে। তো সে ওই একই কাজ করে এবং ফিশার কিং মুক্তি পায় এবং পরবর্তীতে তাকে উচ্চ একটা পদ দেওয়া হয়। এবং এই যে হলি গ্রেইল, এটা পাহাড় দেওয়ার কাজে তাকে নিযুক্ত করা হয়, এই পার্সিফালকে। হ্যাঁ, অর্থাৎ পার্সিফাল এই আপনার হচ্ছে ফিশার কিংকে কি করছিল, আপনার হচ্ছে রক্ষা করেছিল। আচ্ছা, তো যাই হোক, আর সে যখন ওই ইয়েকে মুক্ত করছিল আপনার হচ্ছে যে, সরি, পরবর্তীতে সে যখন ওই হলি গ্রেইলটা যখন পাইছিল, ওই চার্চের যে দরজাটা আপনার হচ্ছে যে এটা খুলে গিয়েছিল এবং ওর গম্বুজটা খুলে গিয়েছিল, আর তখন ওর নিচ থেকে শিশুরা গান গেয়ে উঠছিল, আর ওই গানটাই এক লাইন এখানে মূলত নেওয়া হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এরপরে হচ্ছে টুইট টুইট টুইট। মানে কি, যে পাখির ডাক। হ্যাঁ, যে পাখির ডাকে এখানে মূলত অনোমেটোপিয়া ব্যবহার করা হয়েছে। জাগ 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 জাগ, যে জাগ 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 শব্দ এলিজাবেথান যুগে শেক্সপিয়ারের ওই যে আপনার হচ্ছে যে ইয়েটা, রেপ অফ লুক্রেসি নাটকে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি নাইটেঙ্গেল গানকে বোঝাইতে এটা ব্যবহার করা হয়। সো রুডলি ফোর্সড, মানে কি এত নিষ্ঠুরভাবে জোরপূর্বক নির্যাতিত করা হয়েছে। টেরাও, টেরাও মানে হচ্ছে ওই যে টেরিউস, গতকাল যে রাজার কথা বললাম, সেই রাজা আপনার হচ্ছে যে ধর্ষণ করছিল তার শালিকাকে। তো তার কথা বলতেছে যে এগুলো জোর করে করছিল। এবং এখন দেখেন ওই আগের অ্যালুশন থেকে নিছে বা ইয়েগুলো থেকে বলছে, আর এখন আসবে আরেকটা স্টোরি, একটা একজনের গল্প। তো যাই হোক, আনরিয়াল সিটি, অবাস্তব নগরী, বা এটা একটা মানে অবসবাসযোগ্য নগরী হয়ে গেছে। আন্ডার দ্য ব্রাউন ফগ অফ উইন্টার নোন, যে শীতের যে দুপুরের বাদামি কুয়াশার নিচে এমন একটা অবস্থায় আছে। অর্থাৎ এই যে দুপুরের হইলেও এখানে আসলে আলো কম ওয়েস্টল্যান্ডে, বা বর্তমান সময়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে। হ্যাঁ, এটা অনেকটা কুয়াশায় ঢেকে আছে এমন একটা অবস্থা। অর্থাৎ আধুনিক জীবন, যেটা জনজীবন, এটা দম বন্ধ করা অবস্থার মধ্যে আছে। মিস্টার ইউজিনাইটস দ্য স্মার্না মার্চেন্ট, অর্থাৎ মিস্টার ইউজিনাইটস তিনি স্মার্নার ব্যবসায়ী। তো এখানে কবি ইলিয়ট তিনি আন্তর্জাতিক মানে ব্যবসায়িক চরিত্র এখানে প্রকাশ করছেন। যে আধুনিক যে চরম যে ভোগবাদী এবং বাণিজ্যিক যে সভ্যতা, এটা একটা নতুন তিনি মানে এই যে স্মার্না এবং ইউজিনাইটস এটার প্রতীক। তো স্মার্না হচ্ছে তুরস্কের বর্তমান সময়ে ইজমির নামে একটা শহর, ওই শহরটা। হ্যাঁ, তো এটি ছিল মানে আগে থেকেই অনেক মানে বণিকদের যে সংযোগ স্থল, বা এখানে গিয়ে জমাইতে হইতো। তো গ্রিক ভাষায় এই যে ইউজিনাইটস এই নামের অর্থ হচ্ছে আপনার হচ্ছে অভিজাত। তো এলিয়ট দেখাচ্ছেন যে আধুনিক বিশ্বে মানুষের মধ্যকার যে সম্পর্কগুলো, এই যে এগুলোর আর কোনো কি স্নেহ বা ভালোবাসার উপরে ভিত্তি করে এগুলো গড়ে ওঠে না। এখন এটা শুধুমাত্র গড়ে ওঠে কি পুঁজিবাদের উপরে, অর্থনৈতিক সম্পর্কের উপরে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো বিষয়টা হচ্ছে এমন, আসলেই তাই বর্তমান সময়ে একে অন্যের সাথে আমাদের সম্পর্কটা গড়ে ওঠে কিভাবে, অর্থনৈতিক। সাপোজ এটা উজ্জ্বল একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে যে আপনাদের যে একটা ক্লাস আমি নিলাম না, সম্ভবত দ্য রেপ অফ দ্য লকের, তো আমি ঢাকায় গিয়েছিলাম একটা এই কাজেই। তো একটা প্রেসের কথা বলতে। তো যাই হোক, তো যে কথা টথা বললাম, কথা বলে পরবর্তী দিনে মানে সবই কথা বলা হইলো যে বইটি ছাপাইবো, এই সে হাবি যাবি না, অনেক কিছু কথাবার্তা হইলো। তো বলার পরে যখন চলে আসলাম, রাতের বেলা কল দিয়েছে, ভাই কি অবস্থা, ভালো করে পৌঁছাইছেন বাসায়? হুম। তে, আহ, বিষয়টা হচ্ছে একটু আইরনিক্যাল। কেমন, যে দেখেন আজকাল বর্তমান সময়ে নিজের বাবা কিন্তু ফোন দিয়ে বলে না বাবা কি অবস্থা। হ্যাঁ, সেই জায়গাতে সে ব্যবসায়ী আর আমিও ব্যবসায়িক কাজেই তার সাথে কাছে গিয়েছিলাম, এবং সে ফোন দিয়ে অন্য কথা না, মানে ভাই কবে বইটা দিচ্ছেন, হ্যাঁ কাজটা দিচ্ছেন, এটা না। দেখেন টেকনিকটা হচ্ছে এমন যে ভাই কি বাসায় কি পৌঁছাইছেন, সহি সালামতে পৌঁছাইলেন কিনা, এই জন্য আসলে কল দেওয়া। হুম। তো আমি এটাই ভাবলাম যে আসলে বর্তমান সময় নিজের বাবাই কল দেয় না, নিজের মাই খোঁজ নেয় না, আর সেই জায়গাতে এমন। তো বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে মানুষের সম্পর্কটাই হয় হচ্ছে পুঁজিবাদ কেন্দ্রিক, ব্যবসায়িক কেন্দ্রিক। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, তবুও ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, মানে সম্পর্কটা বজায় রাখা লাগবে। বা এমনও আছে টাকার বাইরেও সম্পর্ক গড়ে ওঠে, তবে ম্যাক্সিমামটাই এমন। আচ্ছা, তো আনশাভেন উইথ এ পকেট ফুল অফ কারেন্টস,
যে এই যে আনসেভেন মানে কি, না কামানো দাড়ি ওলা এমন একটা অবস্থা, উইথ এ পকেট ফুল অফ কারেন্টস, যে পকেট ভর্তি কিসমিস নিয়ে, মানে ব্যবসার জিনিসপত্র নিয়ে। সেফ লন্ডন ডকুমেন্টস আর সাইট অন এট সাইট, মানে সিপ মানে হচ্ছে, সি দ্বারা কস্ট বোঝায়, আই দ্বারা হচ্ছে ইন্স্যুরেন্স বোঝায়, আর এফ দ্বারা হচ্ছে ফ্রেইট বোঝায়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মানে বাণিজ্যিক পরিভাষা, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হতো। ডকুমেন্টস অ্যাট সাইট মানে কি, কাগজপত্র প্রস্তুত, মানে এগুলো এলিয়েট বোঝাতে চাইছেন মানে বর্তমান সময়ে মানুষের মস্তিষ্কে মানে এগুলোর যে কবিতার যে ভাষা, কোনো ভাষা সাহিত্য বা আধ্যাত্মিক যে বিষয়গুলো সেগুলো আর নাই, পুরোপুরি হচ্ছে ব্যবসায়িক কেন্দ্রিক। এই যে এরকম ওয়ার্ড সিপ, এরকম ওয়ার্ড সবকিছু মানে আধ্যাত্মিক কোনো শব্দ নাই, ভাষাগত দিক থেকে সব পুঁজিবাদী শব্দ মানুষের ভাষায় ঢুকে গেছে। মানে কেউ কারো ইয়ে ক্ষেত্রে ওই একই কথা, পুঁজিবাদ কেন্দ্রিক কথাবার্তা, টাকা পয়সা কেন্দ্রিক কথাবার্তা। আস্কড মি ইন ডেমোক্রেটিক ফ্রেঞ্চ, তো সাধারণ ফরাসি ভাষায় আমাকে আমন্ত্রণ জানালো, অর্থাৎ তাকে আমন্ত্রণ জানাচ্ছে। হ্যাঁ, টেরিসিয়াসই কিন্তু বলতেছে। আচ্ছা, ও সরি, এটা ইউজিনাইটস, হ্যাঁ ওইটা ইয়ে করতেছে টেরিসিয়াসকে। আচ্ছা, যাক, টু লাঞ্চ অন অ্যাট ক্যানন স্ট্রিট হোটেল, যে ক্যানন স্ট্রিট হোটেলে দুপুরে খাবারের জন্য। অর্থাৎ এই যে এখানে ব্যবসা করতে গেছে একজন ব্যক্তি। হ্যাঁ, তো একজন ব্যক্তি ব্যবসা করতে গেছে এবং তাকে আরেকজন ব্যবসায়ী যার সাথে তার সম্পর্ক, সে আপনার হচ্ছে যে কোন হোটেলে ডাকতেছে, ক্যানন হোটেলে, হ্যাঁ, লাঞ্চনের জন্য, দুপুরে খাবারের জন্য। ফলোড বাই, এগুলো আসলে আমাদের সাথে মিলে যায়। হ্যাঁ, ওই কয়েকদিন আগে যখন আমরা গিয়েছিলাম, ওই ব্যক্তি উনিও আমাদের দুপুরে লাঞ্চ করাইছিলেন। তো মানে মনে হয় আসলে ওগুলো পড়তে গেলে আসলে জীবনটা কঠিন। মানে এগুলো ওরা দেখেন 100 বছর আগে লিখে গেছে, হ্যাঁ, 100-150 বছর আগে, কি একটা অবস্থা। ফলোড বাই উইকেন্ড অ্যাট মেট্রোপোল, তো কি হইলো তারপর, মেট্রোপোলে একটি সাপ্তাহিক অবকাশ, অর্থাৎ এখানে মেট্রোপোল একটা সুন্দর জায়গা যেখানে মাঝে মধ্যে টিএস ইলিয়টও যাইতেন অবকাশ করতে, যাপন করতে, সেই জায়গাতে তাকে নিয়ে যাচ্ছে, মানে বা নিয়ে যেতে চাচ্ছে। অ্যাট দ্য ভায়োলেট আওয়ার, আসলে এখানে বিষয়টা হচ্ছে এমন যে এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে একটু গে টাইপের লাইন আছে। হ্যাঁ, যে আসলে এখানে ইনভাইট করতেছে একে শুধুমাত্র ব্যবসায়িক বিষয় পারপাসে না, বরং ওই কাজটার জন্যও। হ্যাঁ, তো যাই হোক, ওইদিকে আমি আর না যাই, মানে গে টাইপের বিষয়টা আছে। তো অ্যাট দ্য ভায়োলেট আওয়ার হোয়েন দ্য আইস ব্ল্যাক, যে বেগুনি সন্ধ্যার সময় যখন চোখ ও পিঠ, হুম, পিঠ আপনার হচ্ছে যে টার্ন আপওয়ার্ডস ফ্রম ডেস্ক হোয়েন দ্য হিউম্যান ইঞ্জিন ওয়েটস, ডেস্ক থেকে উপরে ওঠে যখন কি মানব যন্ত্র অপেক্ষা করে। অর্থাৎ অফিসের কাজ শেষ করে ক্লান্ত যখন মানুষ কি মাথা তোলে, তখনকার অবস্থা তিনি বোঝাচ্ছেন, মানুষকে এখানে মানব যন্ত্র হিসেবে ব্যবহার করতেছেন। লাইক এ ট্যাক্সি থ্রোবিং ওয়েটিং, যে একটা ট্যাক্সির মতো কাঁপতে কাঁপতে অপেক্ষা করছে। মানে মানুষ যখন কাজ শেষে ফিরে বাড়িতে, তখন রাস্তার মধ্যে যে ট্যাক্সি যেভাবে কি ওই গাড়ি আটকে থাকে না জ্যামের মধ্যে, ঠিক তেমনি মানুষও ওই রকমই উদ্দেশ্যবিহীন ভাবে চলে যাচ্ছে আর কি, শহুরে জীবনে তারা এখন ফিরে যাচ্ছে, কাজ শেষে উঠে যাচ্ছে। তো আই টেরিসিয়াস, আমি টেরিসিয়াস দ্য ব্লাইন্ড, যদিও কি অন্ধ, থ্রবিং বিটুইন টু লাইফ, দুইটা জীবনে কি মাঝখান দিয়ে আমি চলেছি বা স্পন্দিত হয়েছে আমার জীবন বা কেটেছে, অর্থাৎ সে পুরুষ মহিলা উভয়টাই কি আপনার হয়েছে কেটেছে। হ্যাঁ, তো এই জিনিসটাই কিন্তু আপনার হচ্ছে যে শুরুতে বলছে, এই জন্য টেরিসিয়াসের কাহিনীটা কিন্তু আগে বলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে কি বলতেছে, ওল্ড ম্যান উইথ wrinkled female breast can see, যে কুঞ্চিত যে নারী স্তন বিশিষ্ট বৃদ্ধ মানুষ এটা দেখতে পারে। হ্যাঁ, অর্থাৎ টেরিসিয়াসের যে শারীরিক গঠন, হ্যাঁ, এটা পুরুষের শরীরে মানে বুড়ি নারীর যে স্তন ছুলে যাওয়া এমন একটা অবস্থা, এটা দেখতে পাই। অ্যাট দ্য ভায়োলেট আওয়ার দ্য ইভিনিং আওয়ার দ্যাট স্ট্রাইভস, যে একটা সন্ধ্যার যে বেগুনি সন্ধ্যায় দিনের সেই ক্ষণে যা চেষ্টা করে, হোমওয়ার্ড অ্যান্ড ব্রিংস দ্য সেলর হোম ফ্রম সি, যে ঘরের দিকে এবং সমুদ্র থেকে নাবিককে ঘরে ফিরিয়ে আনে। অর্থাৎ কি এর মানে কি, যে আসলে এটা গ্রিক কবি সাফোর এবং মানে আপনার হচ্ছে রবার্ট লুই স্টিফেন, হ্যাঁ ঠিক, রবার্ট লুই স্টিফেনের কবিতার একটা অ্যালুশন। তো সেখানে সন্ধ্যা নেমে এলে কি হয়, সমুদ্রের যে নাবিক বা ক্লান্ত যে শ্রমিকেরা তারা পরম শান্তিতে ঘরের দিকে ফিরে আসে। কিন্তু টিএস ইলিয়টের কবিতায় এই ওয়েস্টল্যান্ডে ঘরে ফেরাটা স্বাভাবিক মনে হলেও কিন্তু এর ভেতরের যে অবস্থা, মানে আগে তো শান্তিতে ফিরে আসতো, কিন্তু এখন তো কি, এখন শান্তি নাই। এই ফিরে আসাটা আসলে একঘেয়েমি বা শূন্যতার প্রতীক, এমন একটা অবস্থা। এরপরে কি বলতেছে, দ্য টাইপিস্ট হোম at tea time
ক্লিয়ার্স আর ব্রেকফাস্ট লাইট, যে যে টাইপিস্ট মেয়েটি চা পানের সময় কি ঘরে ফিরে আসে এবং সকালে যে বাসন সেগুলো সরায়, হ্যাঁ, সকালে যেগুলো বাসনগুলো ছিল সেগুলো ছড়ায়, আগুন জ্বালে, অর্থাৎ সে ঘরে যখন আসে, ঘরগুলো পরিপাটি করতেছে এমন একটা অবস্থা। হাই স্টোভ অ্যান্ড লেস আউট ফুড ইন টাইমস, যে তার যে চুলা এবং টিনের যে খাবার সেগুলো সাজিয়ে রাখে, দেখেন রান্না করারও কোনো সময় নেই, এখনকার খাবার কি টিনজাত খাবার হয়ে গেছে এমন একটা অবস্থা। ওয়েস্টল্যান্ড তো ওয়েস্টল্যান্ডে একটা অবস্থা হয়ে গেছে। আউট অফ উইন্ডো পেরিলাসলি স্প্রেড, যে জানালার বাইরে বিপজ্জনকভাবে ছড়িয়ে আছে, অর্থাৎ টাইপিস্ট মেয়েটির ঘরের যে জানালার বাইরের যে দৃশ্য সেটা অনেক বেশি বিপজ্জনক এবং অরক্ষিত এমন একটা অবস্থা বোঝাচ্ছে। হার ড্রাইং কম্বিনেশনস টাচেস বাই দ্য সানস লাস্ট রেইস, তার শুকোতে দেওয়া যে অন্তর্বাস, হ্যাঁ, এটা কি সূর্যের আলোতে মানে অল্প রশ্মি, মানে শেষ সময়ে যেহেতু সে শুকাইতে দিছে অল্প আলো পাচ্ছে এমন একটা অবস্থা। আচ্ছা, এরপর কি বলতেছে, অন দ্য ডাইভান আর পাইড অ্যাট নাইট হার বেড, যে যে মানে এই যে ডাইভান, অর্থাৎ ডাইভানের যে উপর যে স্তূপ করে রাখা, অর্থাৎ যা রাতের বেলা তার বিছানা ছিল এমন, অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, তার যে সোফাটা ছিল ওইটাই বিছানা, মানে একঘেয়েমি এমন একটা অবস্থা, আলাদা কোনো বিছানা নেই, সোফাটা একটু টান করলে বিছানা হয়ে যায় এমন একটা অবস্থা, ওইখানেই শেষ হয়, ওখানেই থাকে, একটা সীমাবদ্ধ একটা অবস্থা, একঘেয়েমি একটা অবস্থার মধ্যে দিয়ে সে থাকে। স্টকিংস, স্লিপার্স, কমিসোলস অ্যান্ড স্টেজ, তার মোজা, স্যান্ডেল, অন্তর্বাস, করসেট, সবকিছু জিনিসপত্র সবকিছু এক জায়গায়, সে এক জায়গাতে অভ্যস্ত, সব জায়গাতে সে বিশৃঙ্খল, ছড়ানো ছিটানো, স্তূপ হয়ে আছে। আই টেরেসিয়াস দ্য ওল্ড ম্যান উইথ wrinkled ডাক্স, আমি টেরেসিয়াস মানে কিছুটা কুঞ্চিত স্তন বিশিষ্ট, আমি বৃদ্ধ, অর্থাৎ টেরেসিয়াসের অবস্থা বোঝাচ্ছে এখানে। পারসিভড দ্য সিন, আমি এই দৃশ্যটি উপলব্ধি করলাম, অ্যান্ড ফোরটোল্ড দ্য রেস্ট, এবং পরবর্তী সময়ের আগে কিছু ঘটার আগে আমি বুঝে ফেললাম যে সামনে কি ঘটবে। অর্থাৎ টেরেসিয়াস হচ্ছে ব্লাইন্ড প্রফেট, সে কিন্তু ওডিপাসকে বলেছিল যে যে আহ, তার মায়ের ইয়েটা, সরি, তার বাবার হত্যাকারী কিন্তু সে নিজে, কিন্তু ওডিপাস এটা বিশ্বাস করে নাই। হুম, কিন্তু পরবর্তীতে এটাই মিলে যায়, হ্যাঁ। তো যাই হোক, এই জিনিস এই ক্ষেত্রে মডার্ন যুগে এসেও ইডিপাসকে আনতেছে যে আসলে পরবর্তীতে কি ঘটবে এই টাইপিস্ট গার্লের সাথে সেটা আমি জানি, এটা আমি আগে বলে রাখলাম, এর জন্য ওর ইডিপাসকে টানছে। আচ্ছা, এরপর কি বলতেছে যে আই টু অ্যাওয়েটেড, যে আমিও অ্যাওয়েটেড দ্য এক্সপেক্টেড গেস্ট, আমিও এই যে গেস্টটা, অপ্রত্যাশিত যে অতিথি তার জন্য অপেক্ষা করছিলাম। হি দ্য ইয়ং ম্যান কারকিউ বাইনা অ্যারাইভস, যে সে এই যে কারকিউ কার্বান কুলার, অর্থাৎ মানে ফুসকুড়ি যুক্ত মুখ, ব্রণ ভরা মুখ নিয়ে এসে পৌঁছালো, অর্থাৎ যে যুবকটি এখন আসলো ওই টাইপিস্ট গালের ঘরে, তার মুখে কি ছিল, ফুসকুড়ি ছিল বা ব্রণ ছিল, অনেক ব্রণ, গর্ত গর্ত এমন একটা অবস্থা, ফুসকুড়ি ছিল। এ স্মল হাউস এজেন্ট ক্লার্ক উইথ ওয়ান বোল্ড স্টার, যে একটা ছোটখাটো বাড়ির এজেন্ট বা কেরানি সে ছিল। হুম, সে সাহসী একটা দৃষ্টি, সাহসী যে বোল্ড স্টেয়ার মানে কি সাহসী দৃষ্টি নিয়ে সেই গার্লের, এই যে টাইপিস্ট গার্লের ঘরে ঢুকলো। আচ্ছা, ওয়ান অফ দ্য লো অন হোম অ্যাসুরেন্স সেটস, যে সে নিম্নমানের মানুষদের একজন, তার উপর আত্মবিশ্বাস মানে বসে আছে এমন একটা অবস্থা, অর্থাৎ লো নিম্নমানের এমন একটা অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাস এ সিল্ক, অর্থাৎ অন এ লো হোম অ্যাসুরেন্স সিট, অর্থাৎ এখানে এই লাইনটা একটু ভালো করে ক্লিয়ার করি যে সে নিম্নমানের একটা মানুষের একজন যার উপর একটা আত্মবিশ্বাস বসে আছে, মানে সে গরিব হইতে পারে কিন্তু সে আজকে এই টাইপিস্ট গার্লের সাথে কিছু একটা করবে, মানে কি করবে বুঝতে পারতেছেন, এই একটা যে তার ভেতরে যে দম্ভ অহংকার বা আত্মবিশ্বাস সেটা আছে। অ্যাজ এ সিল্ক হ্যাট অন এ ব্র্যাডফোর্ড মিলিয়নার, যে যেমন কি যেমনটা ব্র্যাডফোর্ডের এক কোটিপতির মাথায় রেশমি টুপি বসে, অর্থাৎ এখানে ব্র্যাডফোর্ড কি বিশ্বযুদ্ধের পরে আপনার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় পড়ে না সময়ে সস্তা ব্যবসার মাধ্যমে মানে মানে ওই জায়গাটা ওই শহরটা ধনী, সব মানুষের ধনী হয়ে যায়, হ্যাঁ, কারণ হচ্ছে ওখানে মানে সিল্ক নিয়ে ব্যবসা হতো। তো হঠাৎ করে যেমন আপনার হচ্ছে ওই ব্র্যাডফোর্ড শহরটা ধনী হয়ে গেছিল, ঠিক তেমনি ওই রকমই ভাবে হঠাৎ করে এই লোকের ভিতরে ওই যে দম্ভটা, হ্যাঁ, আপনার হচ্ছে যে কেরানিটার ভেতরে যে দম্ভটা বা কেয়ারটেকারের উপরে ভেতরে যে দম্ভটা এটা ছিল যে সে কিছু করতে পারবে আজকে রাতে। আচ্ছা, এরপর কি বলতেছে, দ্য টাইম ইজ নাও প্রফিটাস অ্যাজ হি গেজেস, যে
টাইমটা যে সে মনে করে যে এখন সময়টা কি উপযুক্ত, এখন ঢুকা যাবে, অর্থাৎ এই কেরানি মনে করতেছে বা ওই লোকটা মনে করতেছে। দ্য মিল ইজ এন্ডেড, শি ইজ বোর্ড অ্যান্ড টায়ার্ড। খাবার শেষ হয়ে গেছে এবং সে বিরক্ত এবং ক্লান্ত। অর্থাৎ ওই টাইপিস্ট যে মেয়েটা তার কথা বলতেছে, ওইকে মানে ওই লোকটা এখন যে তাকে তার সাথে কিছু করবে ফিজিক্যালি, তো সে এখন ভাবতেছে যে সে এখন সময় তো শেষ, তার খাওয়া শেষ এবং সে এখন হয়তো অনেক বেশি ক্লান্ত এবং বিরক্ত, এমন একটা অবস্থা। endeavor to engage her in careless, যে সে তাকে আলিঙ্গন এবং তাকে আদর কি জড়ানোর চেষ্টা করে, অর্থাৎ তাকে এখন মানে যা করার আর কি ওইটা করার চেষ্টা করতেছে আর কি। হুম, তো তবে এই যে জোর করে যে তাকে যে জড়িয়ে ধরে যুবকটা, কিন্তু এতে ওই মেয়েটার কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই, যখন সে অনেক বেশি ক্লান্ত। which still are unreproved if desired, যে যা কিনা একদম প্রত্যাখ্যাত নয় যদিও তা কি কাম্য নয়। অর্থাৎ এই লাইনটা দ্বারা তিনি বোঝাচ্ছেন যে মনস্তাত্ত্বিক দিক থেকে বিষয়টা গুরুত্বপূর্ণ। আসলে মেয়েটি কিন্তু যুবকটির যে নোংরা যে ছোঁয়া এটা পছন্দ করতেছে না, কিন্তু তার তীব্র যে ক্লান্তি এটার কারণে সে বাধাও দিচ্ছে না, সে নিজেকে ভাগ্যের হাতে কি সমর্পণ করে দিয়েছে। তো এলিয়ট এর মাধ্যমে এটা বোঝাচ্ছেন যে আসলে বর্তমান সময়ে মানুষ মানসিক মানে সে জানে সে যা যা করতেছে, এগুলোতে সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, তবু সে করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, রেগুলার অফিস ডিউটি, তারপর ধর্ম নাই মানুষের মধ্যে, নীতি নৈতিকতা নাই, কিন্তু এগুলো সে করে যাচ্ছে কারণ করে যাইতে হবে, এটাই উদাসীন একটা অবস্থা। অর্থাৎ বর্তমান মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে রোগ সেটা হচ্ছে উদাসীনতা। তো এরপরে কি বলতেছে দেখেন, flushed and decided he assaults at once, যে উত্তেজিত এবং দৃঢ় হয়ে সে সঙ্গে সঙ্গে কি ঝাঁপিয়ে পড়ে, মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ে ওই ছেলেটা। এক্সপ্লোরিং হ্যান্ডস এনকাউন্টার নো ডিফেন্স, তো কিন্তু এই যে মেয়েটা আপনার হচ্ছে যে প্রতিরোধের মানে কিনো, এবং সে কি করে না, ওই ছেলেটা প্রতিরোধের সম্মুখীন হয় না, কোনোভাবেই হয় না। হিজ ভ্যানিটি রিকোয়ার্স নো রেসপন্স, তার আত্মহংকারের কি কোনো প্রতিক্রিয়া চায় না। অর্থাৎ যুবকটি এতটাই অহংকারী এবং আত্মকেন্দ্রিক যে মেয়েটি এই মিলনে কোনো সুখ পাচ্ছে কি পাচ্ছে না তার ওই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, বরং সে নিজের যে পাশবিক যে ইচ্ছা এটা সে পূরণ করতেছে, এটাই তার কাছে অনেক। অ্যান্ড মেক্স এ ওয়েলকাম টু অফ ইনডিফারেন্স, এবং সে এই উদাসীনতাকেই উদাসীনতার এই যে মেয়েটা যে উদাসীন, ওই বিষয়ে তার কোনো আগ্রহ নেই, এটাকে সে স্বাগত মানে মেয়েটাকে সে মনে করে যে মেয়েটা আমাকে স্বাগত জানাইছে, এটা এই স্বাগত ধরে নিয়ে সে কাজ চালাচ্ছে, এমন একটা অবস্থা। অ্যান্ড আই টেরিসিয়াস হ্যাভ ফর সাফার্ড অল, এবং আমি টেরিসিয়াস আগেই সবকিছু ভোগ করেছি। অর্থাৎ টেরিসিয়াস এই আগেও, সে তো মেয়ে ছিল, সে এগুলো দেখছে, মানে সেগুলো তার সাথে এগুলো হয়েছে, এগুলো দেখছে বা এগুলো তার সাথে সবকিছু ঘটছে, কারণ সে তো একই সাথে পুরুষ এবং মহিলা ছিল। ইনাক্টেড অন দি সেম ড্রাইভেন অর বেড, এই একই রকম অবস্থায় বিছানায় যেটা সংঘটিত হচ্ছে সে দেখতেছে এক জিনিস তার সাথে ঘটেছে। আই হু হ্যাভ, এখানে কি বলতেছে দেখেন, আই হু হ্যাভ স্যাট বাই থেফস বিলো দ্য ওয়াল, যে আমি যে এই থেফস এর প্রাচীরের নিচে কি বসেছি। অর্থাৎ থেফস রাজ্যে কি এটা গ্রিক পুরাণের একটা অভিশপ্ত একটা নগরী, তো সেখানেও কিন্তু এই যে টেরিসিয়াস মহামারীর সে সাক্ষী ছিল, পাশাপাশি ইডিপাসের যে পতন সেইটারও সাক্ষী ছিল। হ্যাঁ, সে ওইটা ওই সময় কি ওইটা ওয়েস্টল্যান্ড ছিল এবং বর্তমানেও সে এই ওয়েস্টল্যান্ডেও সে কিন্তু দেখতেছে। অ্যান্ড ওয়াক অ্যামং দ্য লোয়েস্ট অফ দ্য ডেড, এবং আমি কি যে একদম যে মৃতদের নিকৃষ্টতম স্তরের মাঝে হেঁটেছি, একটা খারাপ অবস্থায়। অর্থাৎ ইডিপাসের খারাপ অবস্থা সে দেখছে, বা অন্যান্য আরো অনেক মানুষের খারাপ অবস্থা সে দেখছে। বিস্টোস অন ফাইনাল প্যাট্রোনাইজিং কিস, সে শেষ এক কি অবজ্ঞা সূচক একটা চুম্বন দিয়ে, অর্থাৎ এই ছেলেটা পরবর্তীতে কাজ সারার পরে একটা চুম্বন দেয় আর কি, এমন বোঝাচ্ছে। অ্যান্ড ড্রপস হিজ ওয়ে ফাইন্ডিং দ্য স্টেয়ার্স আপ লিড, এবং অন্ধকার সিঁড়ি খুঁজতে খুঁজতে সে হাত দিয়ে চলে যায়। অর্থাৎ ছেলেটা কাজ সারার পরে সে অন্ধকার সিঁড়িটা হাত দিতে দিতে মানে হাত দিয়ে দিয়ে সে চলে যায়, অর্থাৎ তার কাজ শেষ, সে চলে গেল। এরপরে কি হইলো, she turns and looks moment in the glass, অর্থাৎ মেয়েটা এখন কি হলো, সে ঘুরে দাঁড়ায় এবং আয়নার দিকে তাকাইলো। মানে মেয়েটার তো আসলে কোনো অনুভূতি ছিল না, সে ওইভাবে তার সে যে কান্নাকাটি করবে ওইরকম হইয়া না, হম মানে তার কোনো ফিলিংসই নাই, একটা ছেলে এই কাজটা করছে। অর্থাৎ এইখানে মেয়েদের সম্মানের কোনো দাবি নাই, সোজা কথা, এমন একটা অবস্থা, বা ওই রকম সেন্সই কাজ করতেছে না, এমন একটা অবস্থা। এই এতটা পচে গেছে সমাজ,
She turns and looks a moment in the glass. সে ঘুরে এসে কি মুহূর্তে আয়নার দিকে তাকাইলো। হার্ডলি এভার অফ হার ডিপার্টেড লাভার, মানে চলে যাওয়া তার প্রেমিক সে প্রায়ই কি সচেতনই নয়। তার মানে তার যে প্রেমিক এই কাজটা সে করে গেছে এই বিষয়ে সে সচেতনই না, মানে অতটা সে যা করছে বা এই বিষয়ে তার কোনো মানে ইয়েই নাই, এক কথায় কি বলে যে আগ্রহই নাই। হার ব্রেইন অ্যালাউস ওয়ান হাফ ফর্মড দ্য সরি থট টু পাস, যে তার মস্তিষ্কে কি একটা আধা গঠিত একটা চিন্তা ভেসে যায়, মানে তার মস্তিষ্কে অন্য একটা কোনো কিছু আসতেছে, এগুলো বিষয় না। ওয়েল নাও দ্যাটস ডান, যে বেশ এখন এই কাজটা অন্তত শেষ হয়েছে, অ্যান্ড আই এম গ্ল্যাড ইটস ওভার, এবং আমি খুশি যে এটা শেষ হয়ে গেছে। অর্থাৎ মেয়েটা অন্তত হাফ ছেড়ে বেঁচেছে, যে এতক্ষণ যাওয়ার হয়েছে চলে গেছে এইখানে। এই জন্য সে কি সে একটু গ্ল্যাড, একটু আনন্দিত হচ্ছে, একটু খুশি হয়েছে। তো দেখেন এখানে যে ফিজিক্যাল রিলেশন যে হচ্ছে, এখানে কোনো আবেগ নাই, এখানে জাস্ট এই যে পাশবিক যে চাহিদা এটা পূরণ করতে হবে তাই করতেছে, এই মানে কোনো আবেগ কোনো ইয়ে নেই। এই হচ্ছে অবস্থা বর্তমান ওয়েস্টল্যান্ডের। when lovely women stops to folly and, তো যখন এই যে সুন্দরী নারীরা মানে ভুলের দিকে কি মাথা নত করে এবং প্যাসেস অ্যাবাউট হার রুম এগেইন অ্যালোন, এবং আবার সে একা ঘরের মধ্যে হেঁটে বেড়ায়, অর্থাৎ এই মেয়েটা ওই মেয়েটার কথাই বলতেছে, টাইপিস্ট মেয়েটা। অর্থাৎ এই যে আধুনিক মানুষের যে অ্যালিয়েনেশন, একাকিত্বতা, তো এই যে এটা ফিজিক্যাল যে রিলেশন হইলো এটা তাকে আনন্দ দিল না, বরং কি করলো সে এটা শেষে ওই আবারও নিজের রুটিনে ফিরে যাচ্ছে। সে স্মুথার্স আর হেয়ার উইথ অটোমেটিক হ্যান্ড, সে যান্ত্রিক হাতে চুল ঠিক করে, অর্থাৎ কি যান্ত্রিক হাতে বলতে কি যে তার যে হাতটা সে একই কাজ বারবার করতেছে, সেগুলো দিয়ে তার সে হাতে দিয়ে সব চুলটা ঠিক করতেছে, এবং তার মাথাও ওই রকম যান্ত্রিক হয়ে গেছে, মানে অবচেতন মনে সে চুলটা ঠিক করতেছে এমন একটা অবস্থা। আচ্ছা, অ্যান্ড পুটস এ রেকর্ড অন দ্য গ্রামোফোন, এবং গ্রামোফোনে একটি রেকর্ড চালায়, অর্থাৎ সে এখন কি করতেছে তার ডেলি রুটিনে আবার চলে গেল, সে একটা গান ছেড়ে দিল গ্রামোফোনে। আগেকার মানুষরা গ্রামোফোনে গান শুনতো, হ্যাঁ সে ওই গ্রামোফোনটা সে চালায় দেয়। এই হচ্ছে অবস্থা। তো এরপরে এই পার্ট থেকে মানে টেরিসিয়াস কিন্তু এগুলো বললো সবকিছু, হ্যাঁ এখন থেকে আসবে হচ্ছে টেমসের তিন কন্যা কথা। তো টেমসের এখানে তিন কন্যা মানে কি, টেমস বলতে হচ্ছে টেমস রিভার, আর তিন কন্যা বলতে আপনার হচ্ছে যে এই টেমস রিভারের ধারে বসবাস করা বা এই টেমস নদীর ধারে যে শহর আছে এখানে বসবাস করা তিনটা মেয়ে, তিনটা লোয়ার ক্লাস মেয়ের, আরো তিনটা মেয়ের কথা বলবে, এই হচ্ছে অবস্থা। তো এরপর কি বলতেছে, দ্য দিস মিউজিক ক্রিপ্ট বাই মি আপন দ্য ওয়াটার্স, এই যে সুর জলের উপরে ভেসে নিঃশব্দে আমার কাছে এসে পৌঁছালো। অর্থাৎ এই যে লাইনটা সেই ওই টেম্পেস্ট থেকে আবার নেওয়া, হ্যাঁ ফার্ডিন্যান্ড যখন এরিয়েলের মানে সুরটা শুনতেছিল ওই সুরের কথা বলতেছে। অ্যান্ড অ্যালং দ্য স্ট্র্যান্ড আপ কুইন ভিক্টোরিয়া স্ট্রিট, এবং স্ট্র্যান্ড ধরে এই যে কুইন ভিক্টোরিয়া স্ট্রিটের দিকে উপরে উঠে যায়, অর্থাৎ এই যে লন্ডনের যে ব্যস্ত যে বাণিজ্যিক যে রাস্তা সেটা ধরে উঠে যাচ্ছে, অর্থাৎ এই যে কাজের শেষে এই মেয়েরা এভাবেই চলে যাচ্ছে। ও সিটি সিটি আই ক্যান সামটাইমস সামটাইমস হেয়ার, যে হে নগরী নগরী আমি কখনো কখনো শুনতে পাই, হ্যাঁ এখানে বারবার এটা রিপিট হচ্ছে। beside a public bar in lower Thames Street, যে লোয়ার টেমস স্ট্রিটের একটা পাবলিক বারের পাশে, অর্থাৎ এখানে আপনার হচ্ছে যে মদ্য মানে মদ্যপান করার যে জায়গা সেইটা। দ্য প্লিজেন্ট উইনিং অফ এ ম্যান্ডোলাইন, যে ম্যান্ডোলিনের কি সুন্দর সুরেলা ধ্বনি, অর্থাৎ ম্যান্ডোলিন বা এটা হচ্ছে একটা প্রাচীন তারের একটা বাদ্যযন্ত্র, হ্যাঁ তো এই পাব বা মদের দোকান থেকে এগুলো আর কি ভেসে আসে। অ্যান্ড এ ক্ল্যাটার অ্যান্ড ক্ল্যাটার অ্যান্ড চ্যাটার ফ্রম উইথিন, এবং ভেতর থেকে কোলাহল এবং কথাবার্তার শব্দ এটা আসতেছিল ওই মদের দোকান থেকে। এগুলো সব একঘেয়েমি একটা রুটিন, হ্যাঁ। হোয়ার ফিশম্যান লঞ্চ অ্যাট নুন, যেখানে কিনা হোয়ার দ্য ওয়ালস, যেখানে কিনা জেলেরা দুপুরে অলসভাবে বসে থাকে, সেখানে এই দেয়ালগুলো, অর্থাৎ এই যে লন্ডনের যে জায়গাটা মাছ বাজারের জায়গা, এখানে খেটে খাওয়া শ্রমিক ফিশারম্যানের মতো শ্রমজীবী মানুষরা তারা কর্মব্যস্ত হয়ে এই জেলেরা এখানে বসে থাকতো, হ্যাঁ মানে তাদের লাউঞ্জ মানে কি মানে বসে থাকার একটা জায়গা মূলত, ওইভাবে বসে থাকতো। কিন্তু এই যে টাইপিস্ট মেয়ে বা কিরানি যুবকের মতো এরাও বর্তমানে কি এই যে আধুনিক জীবনে যান্ত্রিক রুটিনে যারা বন্দী হয়ে গেছে
এরা এখন ওই আগেকার যে সুর বসে থাকে এটা হারিয়ে ফেলছে। হ্যাঁ, তারা এই পরিবেশে মানে পাশেই এখন কি রয়েছে একটা কি, এটা একটা পবিত্র স্থান আছে, এটা পরবর্তীতে বলবে হয় দ্য ওয়ালস, ওই যে একটা একটা দেয়াল আছে অফ ম্যাগনাস মার্টার্স হোল্ড, যে ম্যাগনাস মার্টার গির্জা দেয়ালগুলো রয়েছে। অর্থাৎ এখানে সেন্ট ম্যাগনাস মার্টারের যে লন্ডনে একটা তিনি হচ্ছেন একটা স্থপতি, এই স্যার ক্রিস্টোফার রেনের ডিজাইন করা সপ্তদশ শতকের মোটামুটি ওইদিকে একটা চার্চ বা গির্জার একটা দেওয়াল আছে, হ্যাঁ সেইখানে। অর্থাৎ যেখানে দেখেন পাশে পবিত্র জায়গা কিন্তু তার পাশে হচ্ছে মাছের বাজার, এমন একটা অবস্থা, কোলাহলপূর্ণ জায়গা। অর্থাৎ ধর্ম নাই এখন, ধর্মটা বা ধর্মীয় ঐতিহ্যটা এটা শেষ হয়ে গেছে। এখন ওই লোয়ার ক্লাস মানুষেরাও এগুলোতে তারা অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, ইনএক্সপ্লিকেবল স্প্লেন্ডার অফ ইউনিয়ন হোয়াইট অ্যান্ড গোল্ড, যে ইউনিয়ন সাদা এবং সোনালী রঙের অবর্ণনীয় যে মহিমা সেইটা বোঝাচ্ছে। অর্থাৎ এই যে স্তবক, এটাই হচ্ছে মানে এই স্তবকের মানে একটা সুন্দর একটা লাইন এখানে বলা হয়েছে যে যে ইউনিয়ন অর্থাৎ স্থাপত্য শৈলীতে যে তৈরি যে চার্চের ভেতর যে দেয়ালে থাকা যে সাদা এবং সোনালী রঙের যে আলো, চারপাশে অন্ধকার আবার হচ্ছে নোংরা, লন্ডনের বিপরীতে এটা কি করতেছে, একটা চারপাশে সুন্দর একটা জ্যোতি তৈরি করতেছে। তো এলিয়ট এখানে বলতেছেন যে এমন অবর্ণনীয় মহিমা, যা আধুনিক একটা যান্ত্রিক বা বস্তুগত মানুষ তার ছোট মস্তিষ্ক দিয়ে পুরোপুরি এটা ধারণ করতে পারবে না। এই মানে এখানে যে চার্চের এটা হচ্ছে আপনার একটু বর্ণনা করতেছে বা এটা একটু হাইলাইট করতেছে। তো এরপর কি বলতেছে, তো আচ্ছা এখানের যে লাইনটা এটা একটু বেশি ক্লিয়ার করি, এখানে মূল বক্তব্যটা এটাই যে আধুনিক মানুষের যে অবক্ষয়, নোংরামি, পাপ, এটা আধ্যাত্মিক ধ্বংসস্তূপের মাঝেও, হ্যাঁ ঈশ্বরের যে মানে ওই যে আধ্যাত্মিক যে ধ্বংসস্তূপ ওইটা যে আছে ওটা দেখে যে মানুষ একটু ভালো হবে না তা হচ্ছে না, বরং সেই যে আদি যে পবিত্রতা, তারপর শিল্পকলা এগুলো আছে এখনো জ্বলজ্বল করতেছে, কিন্তু মানুষের মুক্তি বা পুনর্জন্মের মানে আশা হিসেবে এগুলো এখনো টিকে আছে, কিন্তু মানুষ এগুলো ধারণ করতেছে না, এমন হচ্ছে অবস্থা। অর্থাৎ ভালো জায়গাগুলো এখনো আছে, ভালো এখনো আছে, কিন্তু মানুষ এগুলো গ্রহণ করতেছে না, কারণ মানুষ ভালো হতে চায় না। এই হচ্ছে অবস্থা, বর্তমান জেনারেশনটা এমনই। আমাদের জেনারেশন কি দেখেন, বর্তমান সময় এমন হয়ে গেছে মানুষ টাকা উপার্জন করতেছে, কিসের নৈতিকতা কিসের কি, আমার টাকা উপার্জন করা লাগবে, এটা হচ্ছে মূল বিষয়। এই যে যারা আমলা হচ্ছে, হ্যাঁ রাষ্ট্র সেবা করব, জনগণের সেবা করব, কিন্তু এই যে একবার যখন হচ্ছে কোটি কোটি টাকার মালিক, রাতারাতি কি অবস্থা, ফুলে ফেপে কলা গাছ হয়ে যাচ্ছে। নেতারা এই যে এত মার খায়, আসলে রাজনীতি কি কোনো পেশা? পেশা না, কিন্তু তবুও মানুষ রাজনীতি কেন করে, চামচাগিরি কেন করে, কারণ টাকা আছে। হুম, ফুলে ফেপে কলা গাছ, এলাকার বিচার সালিশ হাবিজাবি এদের কাছে যায়, সেখানেও ইনকাম হয়, সবকিছুতেই। তো মানুষের এই যে ম্যাটেরিয়ালিস্টিক যে আউটলুক এটা মানুষকে চেঞ্জ করে দিয়েছে বর্তমান বাংলাদেশ। মানে আপনার মনে হবে সবকিছু বাংলাদেশ প্রেক্ষাপটে মিলে যাচ্ছে। দ্য রিভার সোয়েটস, যে রিভারটা ঘামছে অর্থাৎ নদীটা ঘামতেছে, অর্থাৎ এই যে মানে মানুষ কি হয় দীর্ঘ খাটুনি বা কর্মের পরে কি হয় ক্লান্তি হয়। আর এখানে নদীর ভেতরে যে ঘাম বলতে তীব্র দূষণ বোঝাচ্ছে, যে নদী একদম দূষিত হয়ে যাচ্ছে, দুনিয়ার পচা গলা সবকিছু ফেলে দিচ্ছে নদীতে। অয়েল এন্ড টার, তেল এবং আলকাতরা এগুলো সব ফেলা হচ্ছে। দ্য বার্চ ড্রিফট, বড় নৌকাগুলো ভেসে চলে, তো এর মধ্যে দিয়ে বড় বড় মালবাহী নৌকা এগুলো সবকিছু কি ভেসে যাচ্ছে। তো উইথ দ্য টার্নিং টেড, মানে পরিবর্তিত জোয়ারের সাথে, জোয়ার ভাটার নিয়মের সাথে এরা এগিয়ে যাচ্ছে টার্নিং টাইডের সাথে। রেড শেলস, লাল পাল অর্থাৎ লাল পাল তুলে, অর্থাৎ এই জাহাজগুলো আগাচ্ছে, এভাবে চলে যাচ্ছে। এরপর কি বলতেছে, ওয়াইড মানে বিস্তৃত। তো এটা দ্বারা মানে এই নদীটা ওয়াইড, অনেক বেশি ওয়াইড, কিন্তু এই নদী ওয়াইড না, বরং মানুষের জীবনটা যে বিস্তৃত, যে একাকিত্বতা সেটাকে বোঝাচ্ছে। মানুষের জীবনটা এমন হয়ে গেছে। টু লিওয়ার্ড সোয়িং অন দ্য হেভি স্পার, যে বাতাসের বিপরীত দিকে, হুম এটা কি ভারী মাছ তুলে দুলতেছে। দ্য বার্চ ওয়াশ, যে নৌকাগুলো ভাসিয়ে নিয়ে যায়। ড্রাফট লক্স, যে ভাসমান গাছের গুড়ি, অর্থাৎ নৌকাতে এগুলো আছে। ডাউন গ্রিনউইচ রিচ, যে বিস্তৃত জলে বে এটা চলে যাচ্ছে। গ্রিনউইচ হচ্ছে লন্ডনের মানে বিখ্যাত একটা জায়গা, একটা মন্দির, ওই যে গ্রিনউইচ মান মন্দির অনুযায়ী আসলে টাইম জোনটা ঠিক হয়। তো কবিতায় আসলে এই যে বাস্তব যে ভৌগোলিক স্থানের যে সুনির্দিষ্টভাবে যে উল্লেখ করছে,
এটা মানে এই জিনিসটা মনে করায় দেয় যে এই যে অবক্ষয়, এটা কাল্পনিক না। এই এই জায়গাগুলোতে এরকমই হচ্ছে। নদী, এই যে টেমস নদী আজ কি একটা স্বর্গীয় জলধারা নয়, যেখানে নিম থাকতো এক সময়, কিন্তু এখন নাই। এটা এখন ব্রিটিশ সাম্রাজ্যের একটা ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, একটা ব্যস্ত নোংরা একটা জায়গায় পরিণত হয়েছে। আচ্ছা, তো এরপর কি বলতেছে, দ্য পাস্ট অফ আইলস অফ ডগস, যে আইলস অফ ডগস পেরিয়ে, আইলস অফ ডগস হচ্ছে পূর্ব লন্ডনের টেমস নদীর বাঁকে একটা জায়গা, মানে একটা বাণিজ্যিক জায়গা, বন্দর এটা। এটা ইয়ে করতেছে উইলেলা, এখানে কি বলছে, উই আলালা লেইয়া, এর মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ইয়ে শব্দ, আপনার হচ্ছে জার্মান শব্দ, হ্যাঁ। রিচার্ড ওয়াগনার নামে একজন আপনার হচ্ছে অপেরা মহাকাব্যিক ছিলেন, তিনি মূলত এটা লিখছেন। তো এটা তিনি বোঝাচ্ছেন যে একটা গানে একটা সুর, ওই একটা গানের সুর, অপেরা গানের সুর। তো এই ওয়াগনারের এই অপেরা তিনি কি করছেন, রাইন নদীর যে জলপরীরা মানে কি করতো, পবিত্র যে মানে কি হয়েছিল, পবিত্র সোনা হারিয়ে যাওয়ার কারণে শোকে তারা কাঁদতেছিল এবং বিলাপ করতেছিল। তো এলিয়ট এই সুরটা এখানে ব্যবহার করছে, তার যে টেমস নদীর ধারে মানুষের এই অবস্থা দেখার কারণে তিনি এখানে কি করতেছেন, কাঁদতেছেন বা বিলাপ করতেছেন। যে এই লাইনের মাধ্যমে, এই লাইনটা আসলে বিলাপ প্রকাশ করে, হ্যাঁ, যে ওয়াইলাইলা উইলাইলা এরকম। এটা রিপিট আছে। তো এরপরে কি বলতেছে, এলিজাবেথ অ্যান্ড লেস্টার, এলিজাবেথ অ্যান্ড লেস্টার আর বিটিং ওয়ার্ডস, যে তারা কি করতেছে, বৈঠায় আঘাত, ছন্দময় আঘাত করতেছে। দ্য স্টার্ন ওয়াজ ফর্মড, যে নৌকার পেছনের অংশ গঠিত ছিল, এ গিল্ডেড শেল্ড, যে একটা সোনালী খোলসের মতো। তো বিষয়টা হচ্ছে এমন যে এলিজাবেথ এবং লেস্টার, এখানে কুইন এলিজাবেথের কথা বলা হচ্ছে, হ্যাঁ। তো কুইন এলিজাবেথ ওয়ান, তিনি কখনো বিয়ে করেন নাই। এর পেছনে কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে ইংল্যান্ডের ক্ষমতা, এতে করে তিনি তো রানী, তিনি যদি বিয়ে করেন তাহলে ইংল্যান্ডের ক্ষমতা কি হয়ে যাবে, আরেকটা অন্য দেশের রাজার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে রাজার প্রাধান্য হয়ে যাবে, ইংল্যান্ডের মানুষের, এতে করে অন্য দেশের কোনো রাজার কি আনুগত্য করতে হবে, এই জিনিসটা তিনি চাননি রাজনৈতিক কারণে। আবার তিনি দেখা যাচ্ছে কি, যে সাপোজ তিনি যদি নিজে যদি অন্য কাউকে বিয়ে করেন, এতে করে তার ক্ষমতা তার কাছ থেকে অন্য জায়গায় চলে যায়। পাশাপাশি ওই জায়গাতে ধর্মীয় একটা কারণ ছিল, ওই সময় ইংল্যান্ডে ধর্মীয় সমস্যা হচ্ছিল, আপনার হচ্ছে অ্যাংলিকান এবং সরি প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক্সদের মধ্যে, যার কারণে তিনি পরবর্তীতে বলেন যে না, আমরা অ্যাংলিকান এখন থেকে, যে আমরা চার্চ অফ ইংল্যান্ড, ওয়েস্টমিনস্টার অ্যাবেকে মেইন চার্চ ঘোষণা করে দিয়ে তিনি চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং ইংল্যান্ড সম্পূর্ণ জাতিটাকে একত্রিত করেন। তিনি এই কারণে বিয়ে করেননি। পাশাপাশি আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে আর্ল অফ লেস্টার, হ্যাঁ, এই যে লেস্টার সিটি বর্তমানে, হ্যাঁ, এই তাকে তিনি পছন্দ করতেন, তাকে তিনি ভালোবাসতেন। কিন্তু এখানে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে তার সাথে এই লেস্টারের সাথে কিন্তু তিনি ওই বোটে করে টেমস নদীতে কিন্তু ভেসে মানে বেড়াইতে গেছিলেন। এখন ওখানে যাওয়ার পর সেখানে তার সাথে ছিল ওই স্পেনের একজন হচ্ছে রাষ্ট্রদূত ছিল, সেও ওই নদীতেই ছিল। বিষয়টা হচ্ছে এমন, স্পেনের রাজা এই কুইন এলিজাবেথকে পছন্দ করতো, হ্যাঁ, মানে যে তাকে তার ওয়াইফ বানাবে, তার ছেলের ওয়াইফ বানাবে এমন কিছু, যে হোক, বা তারই ওয়াইফ বানাবে এমন কিছু। তো যার জন্য একটা সে হচ্ছে রাষ্ট্রদূত সবসময় কুইন এলিজাবেথের কাছে রেখে দিয়েছিল। তো কুইন এলিজাবেথ যখন ওই নদীতে যায়, টেমস নদীতে লেস্টারের সাথে, তখন ওই রাষ্ট্রদূতও গিয়েছিল, স্পেনের রাষ্ট্রদূত। তো ওইখানে গিয়ে কুইন এলিজাবেথ এবং লেস্টার, এটা কিন্তু বাস্তব কাহিনী, তারা কিন্তু ওই মানে অনেকটা কাছাকাছি, স্বাভাবিক সম্পর্ক না, অনেকটা কাছাকাছি, তারা হচ্ছে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছিল। তো এই জিনিসটা পরবর্তীতে এই ব্যঙ্গ করে ওই ইয়েকে বলে, ওই ইয়েকে আপনার হচ্ছে সরি স্পেনের ওই রাষ্ট্রদূতকে বলে। তো স্পেনের রাষ্ট্রদূত বুঝতে পারে যে এদের সম্পর্ক আছে, তো এইভাবে হাস্যরস দিয়ে তারা ওই বিষয়টা কাটিয়ে দেয়। তো এখানে আবার হয় কি, এই লেস্টারের বেশ কিছুদিন আগে তার ওয়াইফ মারা যায়। তার ওয়াইফ কেন মারা যায় এই জিনিসটা পরিষ্কার না। তো কুইন এলিজাবেথ যদি লেস্টারকে বিয়ে করে, তাহলে দেশে গৃহযুদ্ধেও বেজে যাওয়ারও সম্ভাবনা ছিল। যদিও তারা একে অন্যকে খুব পছন্দ করতো, ভালোবাসতো, কিন্তু বিয়ের আর করে নাই। এত কিছু ভেবে কুইন এলিজাবেথ কিন্তু বিয়ে করেনি, এই জন্য তাকে ভার্জিন কুইন বলা হয়, হ্যাঁ। তো এটাই বলতেছে যে বিটিং ওয়ার্ডস, তারা ছন্দময় বৈঠায়, যে সুন্দরভাবে ছন্দময় তারা বৈঠা দিয়ে তারা হচ্ছে এই নদীতে তারা কি করতেছিল, এগোচ্ছিল। দ্য স্টার্ন ওয়াজ ফর্মড, নৌকার পেছনে অংশ গঠিত ছিল কি দিয়ে, এ গিলেট শেল্ড,
একটা সোনালী খোলসের মতো। রেড অ্যান্ড গোল্ড, লাল এবং সোনালী ছিল। দ্য ব্রিক সোয়েল, যে দ্রুত তরঙ্গের উত্থান হচ্ছিল। অর্থাৎ ব্রিক সোয়েল বা এই যে নদীর যে পানির যে প্রাণবন্ত যে ঢেউ, এটা মূলত নদীর ভেতরের যে জীবন শক্তি, এটার প্রতীক। তো বর্তমানে টেমস নদী যেখানে কিনা কলকারখানার চাপে একদম স্তূপে পরিণত হয়ে গেছে, আগের ওই সৌন্দর্যটা আসলে আর নাই। কিন্তু ওই সময় আগে কি ছিল, মর্যাদাপূর্ণ ছিল টেমস নদী। আচ্ছা, রিপার্ট বোথ শোর, দুই তীরেই কি করছিল, ঢেউ তুলেছিল ওই সময়। কুইন এলিজাবেথের সময়ের কথা বলতেছে। সাউথ ওয়েস্ট উইন্ড, দক্ষিণ পশ্চিমের যে বাতাস, ক্যারি ডাউন স্ট্রিম, স্রোতের পথে বয়ে নিয়ে যাচ্ছিল। দ্য পার্ল অফ বেলস, যে ঘণ্টা ধ্বনির যে বারবার অনুরণ যে শব্দ, এটা হচ্ছিল হোয়াইট টাওয়ার্স, সাদা মিনারগুলো। অর্থাৎ এই যে হোয়াইট টাওয়ার্স বলতে এখানে তিনি বুঝাইছেন যে লন্ডনের ঐতিহাসিক যে লন্ডন টাওয়ার অফ লন্ডন সেইটা, কিংবা দেখা যাচ্ছে যে নদীর ধারে দাঁড়িয়ে থাকা চারটে সাদা মিনারগুলোকে তিনি বোঝাচ্ছেন। তো হোয়াইট টাওয়ার্স বা এই যে সাদা মিনার, এখানে মানে পবিত্রতা প্রতীক। কিন্তু বর্তমানে আসলে তারা যখন নৌকাতে করে যাচ্ছিল এই সবকিছুই ছিল পবিত্র, কিন্তু বর্তমানের অবস্থা কিন্তু এমন নাই। তারপরে একই লাইন আসতেছে, উই আলালা লেইলা, অর্থাৎ তিনি আবার শোক প্রকাশ করে বলতেছেন যে আসলে বর্তমানে টেমস নদীতে এমনটা নাই। ওই যে ওয়াগনার যেভাবে ইয়া নদীর পাশে, রাইন নদীর পাশে তিনি যেমন বিলাপ করছেন, বর্তমানেও তিনি এই টিএস ইলিয়ট এখানে আবার টেমস নদীর পাশে বিলাপ করতেছেন। আচ্ছা, এরপরে কি বলতেছে, ট্রাম্পস অ্যান্ড ডাস্টি ট্রিজ, যে ট্রাম এবং ধুলোয় গাছপালা কি হচ্ছে, হাইবারি, বর্মি, রিচমন্ড অ্যান্ড কিউ, যে হাইবারি আমাকে বিরক্ত করছে, রিচমন্ড এবং কিউ। অর্থাৎ এটি একটা ইতালি যে কাব্য, আপনার হচ্ছে ডিভাইন কমেডি, ডান্তের লেখা। তো সেইটা থেকে আপনার হচ্ছে যে এই আলোচনাটা নেওয়া হয়েছে। তো সেইখানে একটা প্যারোডি ছিল, একটা লাইন ওটা মনে পড়তেছে না। তো টেমসের এখানে প্রথম যে রাজকন্যা, সে তার জন্ম হাইবেরিতে। তো দেখ, কিন্তু এখানে যে বর্মি একটা ওয়ার্ড আছে, তো বর্মি দ্বারা এই কথাটার অর্থ হচ্ছে যে গভীর অর্থ। এটা এখানে বোঝাচ্ছে যে হাইবারির যে মধ্যবিত্ত যে যান্ত্রিক জীবন, তা একদম একঘেয়েমি এবং মানসিক ক্লান্তিতে পুরোপুরি ডুবিয়ে তুলতেছিল। তো এরপর রিচমন্ড এবং কিউ, অর্থাৎ লন্ডনের অত্যন্ত সুন্দর যে দুইটা বিনোদন যে কেন্দ্র যেখানে মানুষ যায় বেড়াইতে, এর মতো সুন্দর স্থানে গিয়েও তাদের মন মানে কি সুন্দর হচ্ছিল না, ভালো হচ্ছিল না। কারণ তাদের ভেতরে অশান্তি একটা কাজ করতেছিল, মানসিক তৃপ্তি তারা পায়নি। কিভাবে পাবে, ওই জিনিসটা তো আসলে নাই। তারপর কি বলতেছে, আনডিড মি বাই রিচমন্ড আই রেস্ট মাই নিস, আমাকে ভেঙে দিয়েছে রিচমন্ড ও আমি হাঁটু তুলেছিলাম। তারপরে কি বলতেছে, সুপাইন অন দ্য ফ্লোর অফ এ ন্যারো ক্যানো, যে ছোট কেন মানে সরু নৌকা, ছোট নৌকা তলা চিত হয়ে শুয়ে। অর্থাৎ এই যে নদীর বুকে ভেসে থাকা যে সরু নৌকায়, মেঝেতে চিত হয়ে শুয়েও অবশভাবে, তার মানে একদম তার শরীরে পতন হয়ে গেছে, মানে ক্লান্তিতে এমন একটা অবস্থা। এই জায়গাতে শারীরিক ঘনিষ্ঠতা এদের মধ্যে থাকলেও তাদের আসলে অনুভূতি ছিল না, প্রেমের এই কাপলের অনুভূতি ছিল না। এখানে যে একটা মানসিক যে সীমাবদ্ধতা, এই জিনিসটা তার দেখা যায়, তাদের মধ্যে আসলে মিলটা নাই। এ হচ্ছে অবস্থা, মানে কঠিন, কঠিন থেকে কঠিনতর অবস্থার দিকে হচ্ছে ইংল্যান্ড চলে গেছে। মাই ফিট অ্যাট মুরগেট অ্যান্ড মাই হার্ট, যে আমার পা মুরগেটে এবং আমার হৃদয়। তো মুরগেট হচ্ছে লন্ডনের একটা ব্যস্ত মানে বাণিজ্যিক এলাকা, পুরোতেই বাণিজ্যিক একটা অবস্থা। তো এই জায়গাতে, এবং মাই হার্ট এবং আমার হৃদয় কি বলতেছে, আন্ডার মাই ফিট, যে আমার পায়ের নিচে, আফটার দ্য ইভেন্ট, এই ঘটনার পরে, হি ওয়েপ্ট, সে কেঁদেছিল, হি প্রমিসড এ নিউ স্টার্ট, সে নতুন প্রতিশ্রুতি দিয়েছিল। আসলে মেয়েটার শরীরটা ওই যে ভোগ করে, যে তাকে যে নিয়ে গিয়েছিল কেনতে করে ওই জায়গাতে, তো ভোগ করার পরে সে পুরুষটা যে ছিল তার সাথে, সে অপরাধ বোধে মানে ভুগতেছিল, ভন্ডের মতো সে কেঁদেছিল। এবং এই যে সম্পর্কটা, সে ভাবলো যে নতুন একটা স্টার্ট করবে, একটা ফাঁপা একটা প্রতিশ্রুতি দিয়েছিল সে। তো এলিয়ট এখানে দেখাচ্ছেন যে বর্তমান ওয়েস্টল্যান্ডের পুরুষরা বা মানুষরা এইভাবেই আর কি মেয়েদেরকে প্রতারিত করে। তারা যা হাসিল করতে চায় এটা হাসিল করে, তারপরে শেষ। তারপরে কোনো সম্পর্ক থাকে না। আই মেড নো কমেন্ট, হোয়াট শুড আই ডিসেন্ট, আমি কোনো মন্তব্য করিনি, আমরাই বা কি নিয়ে ক্ষোভ ক্ষোভ থাকবে, আমারই বা কি নিয়ে ক্ষোভ থাকবে, এমনটা বলতেছে। অর্থাৎ সে মেয়েটা এমনটা বলতেছে।
ও মুরগেট স্ট্যান্ডস, যে স্যান্ডস, যে মুরগেটের বালুচর, অর্থাৎ এখানে টেমসের যে তৃতীয় কন্যা তার জবানবন্দি শুরু হচ্ছে। তো এখানে বলতেছে যে মার্গেট, এটা সমুদ্র নিকটবর্তী একটা বিশ্রামের জায়গা। তো সেখানে আগে মানুষ শান্তি পাইতো, কিন্তু এখন এটা পাচ্ছে না, অসুস্থ এমন একটা অবস্থা। এই জায়গাতে কিন্তু টি.এস. ইলিয়ট যখন অসুস্থ হয়েছেন তখন কিন্তু তিনি যাইতেন, একটু শান্তি খুঁজতে, এবং তিনি পাইতেন, কিন্তু এখন এখানে আর শান্তি নাই। আই ক্যান কানেক্ট। তো আমি কি করতে পারতেছি না, আমি কানেক্ট করতে পারতেছি না, অর্থাৎ আমি সংযোগ স্থাপন করতে পারতেছি না। অর্থাৎ এই যে ছোট লাইনটা, এই লাইনটাই কিন্তু মেয়ের ভেতরে যে অবস্থা এটাকে প্রকাশ করতে পারতেছে। অর্থাৎ আগে যেখানে শান্তি পাইতো সবাই, এখানে মেয়েটা এই শান্তির জায়গার সাথে নিজের মনের শান্তিটাকে এক জায়গায় করতে পারতেছে না। অর্থাৎ এই জায়গাতে এসেও তার মনটা শান্ত হচ্ছে না, নাথিং উইথ নাথিং, অর্থাৎ কিছুই কিছুর সঙ্গে নয়। অর্থাৎ এই জায়গাটাতে আসার পরেও মনস্তাত্ত্বিক, মানসিকভাবে, শারীরিকভাবে কোনো শান্তি পাচ্ছে না, সবকিছু শেষ, ব্রোকেন হয়ে গেছে। এবং পরের লাইনে ব্রোকেন ওয়ার্ডটাই আছে, যে দ্য ব্রোকেন ফিঙ্গারনেলস অফ ডার্টি হ্যান্ডস, যে এটি এই যে নিম্নবিত্ত মানুষের যে চরম দারিদ্র, হাড়ভাঙ্গা খাটুনি, অবহেলা, এই করুণ দশা, এগুলো প্রকাশ করতেছে। যে দ্য ব্রোকেন ফিঙ্গারনেলস অফ ডার্টি হ্যান্ডস, এই যে ময়লা হাতে ভাঙা নখ, অর্থাৎ কর্মজীবী মানুষের যে অবস্থা। মাই পিপুল হাম্বল পিপুল হু এক্সপেক্ট, যে আমার মানুষ, সাধারণ মানুষ যারা আশা করে। অর্থাৎ এখানে টেমসের যে এই যে কন্যা, থার্ড যে কন্যা আছে, তার সে বলতেছে যে নিজেকে সমাজে নিপীড়িত এবং অবহেলিত খেটে খাওয়া মানুষের দরবার সে নিজেকে দাঁড় করাইছে, কাতারে সে নিজেকে দাঁড় করিয়েছে। তো হাম্বল পিপুল বা এই যে নিরীহ মানুষগুলো কেবল কি সামাজিক ভাবেই নিচু নয়, তারা মূলত এই পুঁজিবাদী সমাজে ডেইলি রুটিনে একটা খাঁচায় তারা বন্দী, এমন একটা অবস্থা, নাথিং, কিছুই না। অর্থাৎ এই লাইন আবারও রিপিট হয়েছে, লালা, অর্থাৎ ঠিক আগের মতোই। এই যে লালা ব্যবহার করতেছে, মানে কি, যে একটা কৃত্রিম একটা অবস্থা, এটাতে সবাই কি হয়ে গেছে, মানে এটাতে ইনগেজড হয়ে আছে। টু কার্থেস দেন আই কেম। এরপরে আপনার হচ্ছে যে গৌতম বুদ্ধ আর সেন্ট অগাস্টিনের লাইন আসবে, হ্যাঁ, যে এই যে কার্থেস থেকে আমি আসলাম। তো কার্থেস থেকে কে আসছে, ওই যে আপনার কার্থেজে কি আসলো, দেন আই কেম, আমি আসলাম। সেন্ট অগাস্টিনের কথা বলতেছে, যে সেন্ট অগাস্টিন বলতেছে যে আমি কার্থেজে যে এলাম। অর্থাৎ কার্থেজ কোন জায়গা, আপনার ব্যবসায়িক প্রাণকেন্দ্র, সেই জায়গা। এটা অনেক ভালো জায়গা ছিল, কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে যায়। যাই হোক, বার্নিং বার্নিং বার্নিং, তো এটা কি করতেছে, এটা জ্বলতেছে, জ্বলছি জ্বলছি জ্বলছি। অর্থাৎ এই জায়গাতে যে বারবার বার্নিং, বারবার বার্নিং আনতেছেন, এটা আসলে মানে এই যে চারবার যে পুনরাবৃত্তি যে হয়েছে, এটা মানুষের তীব্র মানসিক যন্ত্রণাটাকে প্রকাশ করতেছে। আবার অন্ত শারীরিক যে কামনা, এবং আধ্যাত্মিক যে পুড়ে যাওয়া, এই বিষয়টার ভয়ঙ্কর যে রূপ, সেই জিনিসটা দিচ্ছে। তো এটি কেবল যে মানুষের যে মাংসের যে ক্ষুধা, এমনটা না, শারীরিক যে লালসা, ক্ষুধা, সেটাকেও প্রকাশ করতেছে। বর্তমান মানুষ এমনই ছটফটানির মধ্যে দিয়ে তারা চলে যাচ্ছে। তো এলিয়ট এখানে এই যে একদিকে কি করছে, যে দ্য ফায়ার সারমন, যেখানে গৌতম বুদ্ধে ওই যে তার শিষ্যদের সামনে দেওয়া, যে জ্বলতেছে, পৃথিবী জ্বলতেছে, আগুনে জ্বলতেছে, সেটা বলছে। আবার পাশাপাশি সেন্ট অগাস্টিনের যে পাপবোধের, খ্রিস্টীয় যে পাপবোধ, যে মানুষ এখন কি আগুনে পুড়তেছে, লালসার আগুনে, সেইটার সাথে তিনি মিলিয়ে দিছেন। তারপর কি বলতেছেন, ও লর্ড দ্য প্লাকেস্ট মি আউট, ও লর্ড দ্য প্লাকেস্ট, যে হে ঈশ্বর, হুম, তুমি আমাকে টেনে বের করো। হুম, যে হে প্রভু, তুমি আমাকে টেনে তুলছো। অর্থাৎ এই যে বলতেছে প্রথম লাইনে, ও লর্ড দ্য প্লাকেস্ট মি আউট, যে হে প্রভু, তুমি আমাকে টেনে বের করে আনছো, মানে কি, এটার মানে কি, যে এটি সেন্ট অগাস্টিনের কথাই কিন্তু আসবে এখানে, যে ঈশ্বরের কাছে তিনি কি প্রার্থনা করতেছেন বারবার। তার এই প্রার্থনায় কি, এই যে বিধ্বসী যে কামনার যে আগুন, এই মাঝখান থেকে তিনি নিজেকে রক্ষা করতে চাচ্ছেন, যে ঈশ্বর, এর মধ্যে আমাকে তুমি ফেলাইও না, হ্যাঁ, আমাকে এখান থেকে বের করে আনো, বের করে আনো। এলিয়ট এর মাধ্যমে তিনি দেখাচ্ছেন যে আধুনিক মানুষ নিজের শক্তিতে এই পাপ থেকে মুক্ত হতে কোনোভাবে পারবে না, সম্ভব না। এই যে চরম একটা আধ্যাত্মিক যে পতন হয়েছে, এটা থেকে এর মধ্যে থেকেও যদি মানে মুক্তি পেতে হয়, তাহলে কি করতে হবে, ঈশ্বরের করুণা, বা উচ্চতর যে শক্তি, এটার একান্ত অনুগ্রহ প্রয়োজন, তাছাড়া সম্ভব না। তারপরে কি বলতেছে, ও লর্ড দ্য প্লাকেস্ট, হে প্রভু, তুমি আমাকে টেনে তুলছো। তো এই লাইনে মানে আবারও একইভাবে বলতেছে, যে পাপের সাগরে সবাই অসহায়, হাত বাড়িয়ে তুমি আমাকে টেনে বের করো, টেনে বার করার প্রয়োজন, এমনটা বলতেছে। বার্নিং
মানে কি, পুড়তেছে। বার্নিং মানে জ্বলছি, মানে একইভাবে জ্বলতেছে। তো এই লাইনের মানেটা কি, এই যে জ্বলছি, শেষে জ্বলছি দিয়ে শেষ করলো কেন? আসলে এই যে কবিতাটার, এই কবিতার এই জায়গাটায় মানে এই যে বার্নিং ওয়ার্ডটা তিনি বলতেছেন, এটা আসলে একটা মনস্তাত্ত্বিক বিষয়। ঈশ্বরের কাছে এই যে আকুল যে প্রার্থনা করার পরেও হুম এই একটা শব্দই, এই যে বার্নিং শব্দ, এটা প্রমাণ করতেছে যে মানুষের যে ভেতরের যে কামনার যে আগুন, এই যে ফিজিক্যাল সেক্সুয়াল যে রিলেশনশিপ, হ্যাঁ, এবং এর যে যন্ত্রণা, হুম এই জিনিসটা এতটাই মানে কষ্টকর, যেটা সহ্য করা সম্ভব না। হুম এবং এই আত্মিক যে কষ্ট, এটা পুরোপুরি এখনো শেষ হয়ে যায় নাই। সংগ্রাম এখনো কি চলমান রয়েছে মানুষের ভেতরে। প্রত্যেকটা মানুষ এই সংগ্রাম করেই যাচ্ছে, বার্নিং, পুড়তেছে। হ্যাঁ, মানুষ এটাতে পুড়তেছে, মানে সবাই চাচ্ছে এটাতে ইনগেজ হইতে, এবং এটাতে ইনগেজ হওয়ার পরে তারা আবার পুড়তেছে। মানে বলে না যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন সবসময় বেশি। তো এই অ্যাট্রাকশন আছে, কিন্তু অ্যাট্রাকশনটা করার, এটা ফুলফিল করার পরে মানুষ পুড়তেছে। প্রতিদিন আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, আলাদা আলাদা বিষয়ে মানে টেস্ট করতেছে, সোজার কথা। কিন্তু ছেলে মেয়ে উভয়েই, কিন্তু কিন্তু পরিশেষে তারা কি হচ্ছে, তারা বার্নিং, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। এবং সেন্ট অগাস্টিন এখানে বলতেছেন যে এটা থেকে পরিত্রাণ পাইতে গেলে অবশ্যই কি মহৎ কোন আত্মার কি সরাসরি, বা ঈশ্বরের করুণার সরাসরি মানে দরকার, এখানে হাত বাড়িয়ে দেওয়া দরকার, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। তো এই ছিল হচ্ছে দ্য ফায়ার সারমন, হ্যাঁ, আগুনের প্রার্থনা। তো বলেন, আপনাদের এটার কনসেপশন কি ক্লিয়ার হয়েছে? আয়শা ইসলাম। স্যার আমার একটা জায়গায় ক্লিয়ার হয়নি, বুঝছেন? ওটা হচ্ছে এলিজাবেথের যে টার্মটা আসছে না, লেসিস্টার, হ্যাঁ, লেসিস্টার আর সাথে আরেকজন ছিলেন হচ্ছে স্পেনের কি রাজা ছিলেন না রাষ্ট্রদূত ছিলেন? স্পেনের রাষ্ট্রদূত ছিলেন, মানে স্পেনের রাজা তাকে নিয়োগ করে রাখছিলেন যে কুইন এলিজাবেথ কি করে না করে তুমি সবসময় খোঁজ রাখবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কাকে নিয়োগ করে রাখছিল? ওই যে একটা রাষ্ট্রদূত। লেসিস্টারকে? না না না, লেইচেস্টার তো, মানে লেইচেস্টার না, ওটা হচ্ছে লেস্টার। তো লেস্টার আচ্ছা হচ্ছে সরি। আর্ল অফ লেস্টার, হ্যাঁ, মানে লেস্টারের আর্ল, সে প্রশাসক ছিল। তো তাকে এলিজাবেথ পছন্দ করতো, হ্যাঁ। কিন্তু ওই লেস্টারের আগে ওয়াইফ ছিল, তো যার কারণে কিন্তু তার ওয়াইফের মৃত্যুটা মানে একটু রহস্যজনক ছিল, কি যে কিভাবে মারা গেছে আসলে এটা মানে শিওর না। যার কারণে তাকে বিয়ে করতে পারে নাই। পাশাপাশি তাকে যদি বিয়ে করতো, লেস্টারকে যদি এলিজাবেথ বিয়ে করতো, তাহলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাইতো। হ্যাঁ, তো এমনই একটা পরিস্থিতি। কারণ হচ্ছে যে ওই ব্যক্তি তো আসলে আহ, রাজ্য পরিচালনার যোগ্য না, কারণ তাকে বিয়ে করলে সে রাজা হয়ে যেত, লেস্টার। কিন্তু লেস্টার হয়তো এইভাবে এলিজাবেথের মতো করে মানে রাজ্য পরিচালনা করতে পারতো না। এই যে পুরোপুরি প্রোটেস্ট্যান্ট অ্যাংলিকানদের মধ্যে থেকে আলাদাভাবে, সরি, আপনার হচ্ছে যে, সরি, এই যে কি ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে থেকে আলাদা করে অ্যাংলিকানকে নিয়ে আসা, ওয়েস্টমিনস্টার অ্যাবেটাকে মেইন চার্চ হিসেবে ঘোষণা করা, এই যে বিষয়গুলো সেগুলো হয়তো পারতো না। তো এই কারণে লেস্টারকে পরবর্তীতে সে আর বিয়ে করে নাই। তাদের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, সম্পর্ক ছিল, কিন্তু আসলে বিয়ে করে নাই, আলাদাই থেকে যায়। আর ওইখানে যে ছিল আলাদা, ওই তাদের বোটেও ছিল, মানে সে ছিল হচ্ছে আপনার ওই মানে রাষ্ট্রদূত। আপনার হচ্ছে স্পেনের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে না, যে স্পেনের রাষ্ট্রদূত ছিল, ওই বোটেও ছিল। এবং ওই রাষ্ট্রদূতটাকে আপনার স্পাই হিসেবে রাখছিল হচ্ছে স্পেনের রাজা, যে তুমি ওর উপরে নজর রাখবে এলিজাবেথ, কারণ সে তো দেখতে অনেক সুন্দরী ছিল। পাশাপাশি সে ইংল্যান্ড অনেক গৌরবান্বিত, তো ইংল্যান্ডের ইতিহাস, তো সেখানকার রাজা হইতে কে না চায়। স্পেনের রাজাও সেই সুযোগটা নিতে চাইছিল, কিন্তু দেখ সেটা আর সফল হয় নাই। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হচ্ছে। কিন্তু এলিজাবেথকে নিয়ে আরো অনেক বিতর্কিত কিছু তথ্য আছে। আমি মানে দেখেছি এক জায়গায় যে উনি নাকি পুরুষ ছিল, ছোটবেলা থেকে পুরুষ ছিল, বাট ওনাকে মেয়ে সাজায় বড় করা হয়েছে। ওনার রাজনৈতিক অনেক ছিল, পলিটিক্যাল ইস্যু ছিল। এটা কি সত্য ছিল ঘটনা? না, এটা আসলে সত্য না, এটা আসলে কোনো ভিত্তি নাই। আসলে বিষয়টা হচ্ছে এমন যে আমি অনেক কিছু শুনছি এরকম, কিন্তু এগুলো আসলে সত্য না। অরিজিনালি তিনি মেয়ে ছিলেন। যেমন হচ্ছে আপনার হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে একটা কথা আছে যে শেক্সপিয়র নামে কোনো ব্যক্তি ছিল না, শেক্সপিয়ার নামে একজন আরবীয় একজন ব্যক্তি ছিল, আরবে, যে অনেক লেখা লিখছে, এবং পরবর্তীতে একজন ইংলিশ ম্যান এই শেক্সপিয়ারের নামটা
আরবীয় নামটা শেক্সপিয়র নাম ধারণ করে পরবর্তীতে সে এগুলো নিজের নামে প্রকাশ করছে। তো আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে সে অরিজিনালি ছিল কুইন এলিজাবেথ ওয়ান, তিনি অরিজিনালি মেয়ে ছিলেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরকম অনেক কিছু শোনা যায় বা এরকম অনেক জার্নাল, মানে অনেক কিছু এগুলো বের হয়, অনেক কিছু রিসার্চ পেপার হাবি যাবে অনেক কিছু বের হয়, কিন্তু এগুলো আসলে না, এগুলো অনেক ডিপ ইয়ের বিষয়। তবে আমরা তাকে অবশ্যই মেয়ে মনে করবো, পুরুষ না। এই হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রশ্ন? ওকে, ধরে নিচ্ছি তাহলে আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। রোকসানা ইসলাম, রোমানা। আর কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আশা করি আপনাদের আজকে ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাস আগামীকালকে আছে। আগামীকালকে ইনশাল্লাহ বাকি যে দুইটা পার্ট আছে, একটাতে 10 লাইন সম্ভবত, আর একটাতে সম্ভবত 111 লাইনের মতো আছে। আগামীকাল ওইটা শেষ করে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার আগামীকাল দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।